আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিউব বিডির ডার্মা কেয়ার অনুষ্ঠানে, আমাদের যেটা ডার্মাটোলজি সিরিজ প্রোগ্রাম। দর্শক, আমাদের আজকের এই প্রোগ্রামটি স্পন্সর করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং পাওয়ার্ড বাই ভরি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই ডার্মাটোলজি সিরিজ প্রোগ্রামে এই বিশেষ আয়োজনে প্রতি রবিবার ও মঙ্গলবার আমাদের সাথে বাংলাদেশের স্বনামধন্য ডার্মাটোলজিস্ট স্যার এবং ম্যাডামরা থাকবেন এবং আপনাদেরকে বলবেন যে আপনাদের ত্বক ও চুলকে ভালো রাখতে কি করবেন। ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের আজকের এই বিষয়টিও নির্ধারণ করা হয়েছে। আমরা আজকে কথা বলবো ত্বকের বিভিন্ন সমস্যা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে। আর আমাদের সাথে এখন থেকে এই বিশেষ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করবেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজ আমাদের ফিফথ এপিসোড, আপনারা জানেন। তো আমি আপনাদের সাথে এখন আমাদের আজকের অতিথিকে পরিচয় করিয়ে দিচ্ছি। দর্শক, আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট প্রফেসর ডাক্তার রাশেদ মোহাম্মদ খান স্যারের সাথে। তিনি প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত আছেন ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ স্যার, আপনি আপনার ব্যস্ত সময় থেকেও আসলে এই করোনাকালীন ব্যস্ততা থেকেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য। আসলে আমাদের কাজ কিছু কম, এখন আমরা উই হ্যাভ লট অফ টাইম, উই ক্যান টক। এটা ভালোই হয়েছে, আমরা এই সময় নতুন নতুন কিছু আহ মোবাইলে আমাদের অ্যাপস এর মাধ্যমে আমরা সামথিং নতুন কিছু আমরা করতে পারছি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা কিন্তু আজকে কথা বলবো ত্বকের বিভিন্ন সমস্যা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে। তো স্যার, আমরা কিন্তু যেটা জানি যে স্কিন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে লার্জেস্ট অর্গান। আমরা যেমন হার্টকে টেক কেয়ার করি, কিডনি, লাংস, সবগুলো অর্গানকেই কিন্তু আসলে আমরা টেক কেয়ার করি, কিন্তু দেখা যায় স্কিনকে কিন্তু আমরা অবহেলা করি। তো এই যে স্যার, স্কিন যে আমাদেরকে এতভাবে প্রোটেকশন দিচ্ছে, এই স্কিনের টেক কেয়ার করাটা আমাদের জন্য কেন জরুরি? আচ্ছা, প্রথমে যদি বলতে চাই, এটা একটা 1 ঘন্টার লেকচার। ইফ আই স্টার্ট, ইটস নট গোয়িং টু এন্ড। স্কিন কতটা জরুরি, ঠিক আছে? এটা লার্জেস্ট অর্গান, ঠিকই, ওয়ান দ্য মেজর অর্গান, ফার্স্ট লাইন অফ প্রোটেকশন ফর আওয়ার বডি। যখন একটা মানুষ পুড়ে যায়, আগুনে যখন পুড়ে যায়, তখন আমরা বুঝি স্কিনের প্রয়োজনীয়তা কত, এটা কত ভাবে আমাদের ভিতর থেকে প্রোটেক্ট করছে। এটা আমাদের যে যখন কারো স্কিনে পুড়ে যায়, সেখান থেকে একটা ইনফেকশন হয়ে যায়, এখানে ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইভেন ওখান থেকে পানি বেরোয় যায় শরীর থেকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, বহু কিছু হয়ে যায় আমাদের স্কিন থেকে। স্কিন যেটা আমাদের মানে ইভলিউশন, হাজার মিলিয়ন্স অফ ইয়ার্স অফ ইভলিউশন আমাদের স্কিনটাকে তৈরি করেছে এমন ভাবে যে যে আপার মোস্ট লেয়ার অফ দ্য স্কিন যেটা আমরা বলি, এটা বলে বলি স্ট্যাটাম কর্নিয়াম বলি। এটার অনেক কাজ, এটা বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ইভেন কোনো পানি, কোনো কেমিক্যালস কিছুকে ঢুকতে দেয় না। এটা কিন্তু আমাদের স্কিনকে প্রোটেক্ট করে রাখে। তাছাড়াও আমাদের ভিতর যে ওয়াইল গ্ল্যান্ডস আছে, শরীরের মধ্যে যে তেলগুলো বের হয়, এবং প্লাস যে আমাদের যে উপরে যে স্ট্যাটাম কর্নিয়াম, এই সেলগুলোর মধ্যে কিছু প্রোটিনস আছে, কিছু লিপিডস আছে, যেমন আমরা বলি বিটা ডিফেন্সিনস, ক্যাথিলিসাইরিন, যেটা ওই বাইরে থেকে যদি কোনো হার্মফুল ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকতে চায়, তাকে মেরে ফেলে। সো ইটস এ ফার্স্ট লাইন অফ ডিফেন্স। অনেক ভাবে আমাদের স্কিন আমাদেরকে প্রোটেক্ট করে রাখছে। যখন আমাদের স্কিনে যখন এই প্রোটেকশনটা লস হয় কোনো কারণে, অনেক ডিজিজ আছে, যেমন আমরা বলি অ্যাটপিক ডার্মাটাইটিস, দেখা যায় ব্যারিয়ার ডিসফাংশন থাকে তাদের স্কিনের, কিছু কিছু জিনিস আমরা বলি যেগুলি জরুরি সেগুলো থাকে না, তাদের শরীর তৈরি করতে পারে না, তাদের জন্মগত ভাবেই তার ডেফিসিয়েন্সি থাকে, তাদের অনেক সমস্যা হয়, তাদের একজিমা হয়, সারা গায়ে প্রদাহের সৃষ্টি হয়, অনেক সমস্যা হয়। তাছাড়া আমি সিম্পল যেটা বললাম, কখন যদি আমরা পুড়ে যাই, তখন আমরা বুঝবেন যে ত্বক কতটা জরুরি। ধন্যবাদ স্যার, এত ছোট করে আসলে সুন্দর করে বলার জন্য। স্যার, আপনারা আসলে স্কিন ডিজিজ নিয়ে বহুত বছর ধরে কাজ করছেন এবং অনেক এক্সপেরিয়েন্স আপনারা। সো স্যার, কমন স্কিন প্রবলেমস গুলো সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। হাজার হাজার স্কিন ডিজিজ আছে, হাজার হাজার স্কিন ডিজিজ আছে। আমরা স্পেশালিস্ট লেভেলে আমরা অনেক কিছুই দেখি, তবে যদি কমনলি বলতে চাই, যে ভেরি কমনলি আমরা যেটা পাই, তার মধ্যে খুব কমন হচ্ছে কিছু প্যারাসাইটিক ইনফেকশন, যেমন একটা আছে স্কেবিস। তবে রিসেন্টলি আমাদের একটা খুব একটা কমন ইনফেকশন, একটা ফাঙ্গাল ইনফেকশন, যেটা আমাদের খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা অনেকেই অবহেলা করি, মনে করি যে যে আমরা, যেমন আপনারা শুনেছেন, আমি যদি বলতে চাই, আমরা বলছি রিং ওয়ার্ম, গায়ের মধ্যে রিং এর মতো হয়, ছোট ছোট রিং রিং হয়, তারপর আঙুলের ফাঁকে হয়, যারা হাউস ওয়াইফ, যারা অনেক পানির কাজ করেন। এবার আমরা করোনার সময় অনেক হাত ধুচ্ছি, আঙুলের ফাঁকে ফাঁকে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়, ক্যানেল ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশন খুব হচ্ছে, এবং যেটা হচ্ছে কি, এগুলোকে লোকজন খুব বেশি সিরিয়াসলি নেয় না, মনে করে যেটা বোধহয় ফার্মেসি থেকে একটা ওষুধ কিনে, মলম কিনে লাগালেই বুঝি ঠিক হয়ে যাবে। লোকজন কিন্তু তাই করে, এমন লোকজন যায় ফার্মেসি যায়, এবং ফার্মেসি যেটা করে সেখানে হচ্ছে তারা একটা মলম দিয়ে দেয়,
যেখানে অ্যান্টি ফাঙ্গাল থাকে কোনো কোনো সময়, সাথে আবার স্টেরয়েডও থাকে, কোনো কোনো সময় শুধু স্টেরয়েডই থাকে। আপনার স্টেরয়েড সম্বন্ধে জানেন, স্টেরয়েড একটা ভালো ওষুধ যদি আমরা ঠিক মতো অ্যাপ্লাই করি। আর যদি এটাকে ঠিক মতো অ্যাপ্লাই না করা হয়, এটাকে ডেঞ্জারাস ওষুধ, এটা অনেক ধরনের সাইড এফেক্ট আছে। যেমন সিম্পলি ত্বকের কিছু সাইড এফেক্ট কথা বলি। ত্বকে যখন স্টেরয়েড যদি আপনি কখন লাগান, প্রথমে মনে হয় মেয়েরা অনেকে ইউজ করে ফর্সা ক্রিম হিসাবে স্টেরয়েড মলম। স্টেরয়েড মলম ইউজ করা মানে হচ্ছে তার ত্বকের একটা সাইড এফেক্ট, ত্বকে ফর্সা করে, ত্বকের স্ট্রং সাদা করে। কিন্তু যেটা করে সে রেস্টুরেন্ট, ত্বককে সে পাতলা করে দিবে, ত্বককে বুড়িয়ে দিবে, ত্বকের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমিয়ে দিবে, ত্বকে ভাঁজ পড়ে যাবে, ত্বকের ইনফেকশন, বিভিন্ন রকম ইনফেকশন হবে, এই সব স্টেরয়েডের মধ্যে হয়। যেমন ফাঙ্গাল ইনফেকশনও যদি আপনি কখনো এই অ্যান্টি ফাঙ্গাল বা স্টেরয়েড মিশ্রিত কোনো ওষুধ ব্যবহার করেন, সেটা হলো গিয়ে আগুনের মধ্যে ছাই চাপা দেওয়ার মতো। আপনি জ্বলন্ত আগুনের মধ্যে ছাই চাপা দিলেন, ভিতরে কিন্তু আগুন রয়ে গেছে। এই জন্য যেটা জি হবে, স্যার। দেখা যাবে প্রথমত পেশেন্ট খুব আরাম ফিল করবে, যে ভালোই তো, আমি তো এখন ভালোই আছি, আমার আরাম লাগছে, আমার চুলকানি কমে গেছে। আর আসলে কিন্তু কিছুই কমেনি। ওটা আস্তে আস্তে দেখা যায় যে সেরকম দিতে দিতে একসময় ফাঙ্গাসটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। এবং এই রেজিস্ট্যান্ট ফাঙ্গাস, জি তখন আমরা যে নর্মাল যে অ্যান্টি ফাঙ্গাল ওষুধগুলো ছিল, এখন আমাদের খুব ট্রাবলে আছে আমরা। সারা বাংলাদেশ জুড়ে বা অনেক জায়গা জুড়েই কিন্তু আহ এই গ্রামে গঞ্জে ফাঙ্গাল ইনফেকশন, নট ইন শুধু বাংলাদেশ, ইভেন ইন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সবাই কাজ করে। আমরা এটা নিয়ে আমরা ইন্টার মানে কান্ট্রি কনফারেন্স করতেছি যে এটাকে স্টপ করতে হবে। স্টেরয়েড মিশ্রিত জি স্যার। ওষুধগুলোকে আমরা ব্যান করতে হবে, এগুলো ইউজ করা যাবে না। লোকজনের সচেতনতা জন্য আমি বহুবার কথা বলেছি, টিভি সাক্ষাৎকারে অনেকবার পেপারে লিখেছি, কিন্তু এখন আমরা পেশেন্ট পাই যে তারা এদের মিক্সড মলমগুলো মাখছেন নিজে নিজে, কয়েকদিন মাখেন, একটু ভালো হয়, আবার বন্ধ করে দেন। মনে রাখতে হবে, যদি আপনি ফাঙ্গাল ইনফেকশন ভালো হতে চান, তখন কিন্তু আপনাকে ডাক্তারের কথা অনুযায়ী যে সময় বলবে, যদি বলে 1 মাস খেতে হবে, যদি বলে 1.5 মাস খেতে হবে, আপনাকে সেই সময় খেতে হবে। যে পুরো সময় আপনাকে মলম লাগাতে হবে। যেটা হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন গুলো আপনার আহ গরম স্যাঁতসেঁতে ভেজা এনভায়রনমেন্ট পছন্দ করে। আপনি জি জি। বৃষ্টিতে ভিজছেন, ভেজা কাপড় গায়ে রেখে দিচ্ছেন, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বেশি হবে। আপনি বাইরে থেকে এসে সুন্দর করে একটা গোসল টোসল করে কাটা শুকিয়ে নিন, একটা সুতির কাপড় পরেন গায়ে, যেন তার শরীরটা বেশি না ঘামে। টাইট কাপড় বেশি পরবে না, টাইট কাপড় পরে থাকা মানে ঘামটা আপনার গায়ের সাথে লেগে থাকবে। তারপরে যখন আপনি ওষুধ খাবেন, নিয়ম মতো খাবেন। মনে রাখতে হবে, ফাঙ্গাল ইনফেকশন কিন্তু ছোঁয়াচে, এটা কিন্তু একজন থেকে আরেকজনের হয়। তার যখন আপনি জি ভালো হতে হবে, তখন পুরো ফ্যামিলিকে আপনি চিকিৎসা করতে হবে, পুরো ফ্যামিলিকে ট্রিট করতে হবে। আহ, এবং কাপড় চোপড় যেগুলো আছে, বিছানার চাদর গরম পানি ধুতে দিতে হবে, তাহলেই কিন্তু জি স্যার। ফাঙ্গাল ইনফেকশন ভালো হবে। আমাদের খুব ভালো হবে। নতুন নতুন কিছু ওষুধ এসছে, এন্টি ফাঙ্গাল ওষুধ। জি স্যার। বাংলাদেশের কোম্পানিরা দেয়ার ভেরি গুড, যে ভালো ভালো নতুন নতুন ওষুধ আনছে। তবে মনে রাখতে হবে, এই ওষুধগুলো বিশেষ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। মানে আপনি যদি এটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, পরে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ভালো হবে না। কিন্তু এরকম অনেক পেশেন্ট পাচ্ছি, কোনোভাবেই ফাঙ্গাল ইনফেকশন ভালো করা যাচ্ছে না। এবং তখন জন্য এই জন্য আপনার এই ফাঙ্গাল ইনফেকশন খুব সাবধান হবেন। জি স্যার। স্যার আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন ওষুধ আছে এবং স্টেরয়েড মিক্স যে অয়েন্টমেন্টস বা ওষুধগুলো আছে সেগুলোই কিন্তু আসলে ফার্মেসিতে গেলে যখন বলে যে এমন একটা ওষুধ দেন যেটাতে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব, আসলে রুগীরা সেগুলোই সেবন করছে এবং সেগুলোই ব্যবহার করছে, মনে করছে যে এটাই মনে হয় বেস্ট ড্রাগ যেটা তারা অ্যাপ্লাই করছে। কিন্তু স্যার এই যে ডাক্তারের পরামর্শ ছাড়া যে স্যার এগুলো ব্যবহার করছে, আপনি তো বলেই দিয়েছেন যে এটা আসলে ঠিক না। আর সামনেও যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করা ঠিক হবে না, কেননা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই ব্যবহার করা আমাদের শরীরের জন্য ভালো না। দর্শক আপনারা আমাদের সাথে অনেকেই আছেন এবং আমাদের আজকের এই প্রোগ্রামটা দেখছেন। তো আপনাদের যদি আমাদের আজকের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন কিংবা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে সরাসরি জানাতে পারবেন। আমাদের এই প্রোগ্রামটা যেটি এখন লাইভে আছে সেখানে কমেন্টে গিয়ে আপনারা আপনাদের বয়সটা উল্লেখ করে আমাদের অতিথির কাছে আজকে প্রশ্ন করবেন। আমাদের অতিথি চেষ্টা করবে আপনাদের প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য। এবং দর্শক আমাদের আজকের এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো আপনজন উপকৃত হয় তাহলে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিন। স্যার এখন আমরা আপনার কাছে জানবো, আপনি যেহেতু বলছিলেন যে বর্ষাকালে দেখা যায় যে স্যাঁতসেঁতে একটা এনভায়রনমেন্ট থাকে, তো ওই সময় ফাঙ্গাল স্কিন ইনফেকশাস ডিজিজ যেগুলো আছে সেগুলো বেশি হয় এবং প্রবণতাটা বেশি থাকে। তো স্যার স্কিনের ফাঙ্গাল ইনফেকশন গুলো সম্পর্কে যদি একটু আপনি বিস্তারিত বলতেন যে এটা কোথায় হয় বা কিভাবে হয়, বা এটা সম্পর্কে কি ধারণা আমাদের থাকা উচিত। এটা শরীরের সবখানে হতে পারে, আমরা জায়গা ভেদে এটার নাম ডিফারেন্ট বলি। যেমন মাথায় যদি হয়, মাঝে বেশি বাচ্চাদের হয়, তখন আমরা বলি টিনিয়া ক্যাপিটিস, মুখে বলি টিনিয়া ফ্রেসি, হাতে হলে বলি টিনিয়া ম্যানাস, নখে হলে টিনিয়া আঙ্গিয়াম, গায়ে হলে বলি টিনিয়া কর্পোরিস, তারপরে কুচিতে হলে বলি টিনিয়া ক্রুরিস। ইটস লাইক দ্যাট, মানে বিভিন্ন জায়গায় এই রিং ওয়ার্ম গুলো হতে পারে, এবং তার জায়গা ভেদে বিভিন্ন নাম আছে। তবে ট্রিটমেন্ট কিছু বাচ্চাদের কিছু একটু ডিফারেন্ট, বড়দের ক্ষেত্রে ইউজুয়ালি কমন আমাদের বেশ কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আছে। কোনো কিছু গুলোতে কাজ করে, কোনো কিছুতে কাজ করে না, বিকজ অফ যে যারা ওই লং টার্ম এইভাবে ইউজ করেছেন, বা স্টেরয়েড সমৃদ্ধ মলম ইউজ করেছেন, বা কয়দিন নতুন ওষুধ ওষুধ খেয়ে একটু ভালো হয়েছেন আর ওষুধ খাননি।
তখন খুব ডিফিকাল্ট সিচুয়েশন পড়ে যায়। আরেকটা যেটা বলছিলাম আমরা, যেটা আজকাল আমরা যেটা করোনার সময় বলতেই চাই, আমরা প্রচুর হাত ধুচ্ছি, কিন্তু প্রচুর হাত ধুচ্ছি, সাবান দিয়ে হাত ধুচ্ছি, এবং দেখা যায় যে হাতটা ঠিক মতো মুছতেছি না, উই আর নট ওয়াশিং আওয়ার, মানে এটাকে শুকাচ্ছি না। এই জন্য আঙুলের ফাঁকে ফাঁকে পানি থেকে যায়, সেখানে একটা আমরা এই ফাঙ্গাল ইনফেকশন, এটা বলে ক্যানিডা বলে থাকি আমরা, ক্যানিডা, এটাকে হাউস ওয়াইফ ডার্মাটাইটিস বলে থাকি, হাউস ওয়াইফ ফাঙ্গাল ইনফেকশন। যারা কাপড় কাচেন, পানির কাজ করেন, তাদের হয়েই থাকে। এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, এটাকে মনে রাখতে হবে যখন আমরা কাজ টাজ করবো, পানির কাজ করতে হলে এসে সুন্দর করে ধুয়ে হাতটা ড্রাই করে নিতে হবে। ড্রাই করে এখানে এন্টি ফাঙ্গাল মলম লাগাতে হতে পারে, খেতেও হতে পারে, তখনও কিন্তু এটা ভালো হয়ে যায়। এটা মনে রাখতে হবে। স্যার এখন তো দেখা যাচ্ছে যে যেটা বলছিলেন আপনি যে আমরা বেশি করে হাত ধুচ্ছি, তো স্যার অনেকের দেখা যাচ্ছে এই সোপের জন্য একটা রিয়াকশন হচ্ছে, অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, বা কারো চামড়া উঠে যাচ্ছে স্যার, তো তারা কি করবে স্যার? আচ্ছা, এটা একটা খুব জরুরি একটা প্রশ্ন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আমাদের করতেই হবে। আমরা বাইরে যখনই যাব, জি। আমাদের কিন্তু বাইরে থেকে এসে সার্ফেস, এনি সার্ফেস কন্ট্যাক্টে আসবো, সেখানে আমাদের হাত ধুতে হবে কিন্তু, করোনা থেকে বাঁচতে হলে, ঠিক আছে? তো যেখানে আমরা যেটা করবো, আসবো ঠিকই, আমরা হাত ধুবো। তো ধোয়ার সময় একটা সাবান ব্যবহার করি, একেবারে সেই কাপড় ধোয়ার খারযুক্ত সাবান দরকার নেই কিন্তু। আপনি একেবারে যে কাপড় ধুচ্ছেন, যে বাসন পেলা মাছেন যেই, সেরকম কোনো সাবান দরকার নেই। সিম্পল একটা ময়শ্চারাইজ করে, একটা ভালো একটা পিএইচ ব্যালেন্স হতে পারে, বা নর্মাল সাবান, যেটা গায়ে দেওয়ার সাবান, আপনি দিয়ে হাতটা ধুতে হবে। ধোয়ার সময় আপনি কখনো মনে করবেন না যে ঝামা দিয়ে ঘষতে হবে ভাইরাসকে মারতে হলে, ওরকম করার নাই। ভাইরাসটার যে একটা বাইরে একটা লিপিড কোট আছে, এই সাবানের যে সারফেক্টেন্ট অ্যাকশন, সেই কোটটাকে ভেঙে দেয় এবং ভাইরাসকে মেরে ফেলতে পারে। আপনি সেই নিয়ম মতো যেভাবে আপনারা দেখেছেন, আপনি 20 সেকেন্ড আপনার হাতটাকে বিভিন্ন যেভাবে আমরা বলছি ধুতে হবে আঙুলের সবগুলো, যে এই আমি শর্টলি এটাকে আবার একটু ডেমনস্ট্রেট করলাম। 20 সেকেন্ড করলেই কিন্তু আপনার ভাইরাস মরে যাবে, আপনার ভাইরাস মুক্ত হয়ে যাবেন। তবে তারপরে শুরু হচ্ছে, তারপরে আপনার বাসার এই কাজ, আপনি কিভাবে বাঁচবেন। যখন আপনি হাতটা ধুয়ে ফেললেন, জেন্টলি পানি দিয়ে ধুয়ে ফেললেন, তখন আপনি টাওয়াল দিয়ে ট্যাপ ড্রাই করবেন, চাপ চাপ দিয়ে শুকাবেন, একবারে ঘষে মজে ড্রাই করার দরকার নেই। তারপর তার উপরে লাগাবেন একটা ময়শ্চারাইজার, হতে পারে যে কোনো ময়শ্চারাইজার, অনেক ধরনের ময়শ্চারাইজার আছে, ভালো ভালো ময়শ্চারাইজার আছে। আপনি কিছু যদি না পান, আপনি সিম্পল নারকেল তেল ব্যবহার করতে পারেন। একটা নারকেল তেল হ্যাজ গট গুড ময়শ্চারাইজিং প্রপার্টিস, নারকেল তেল ব্যবহার করতে পারেন। এবং রাতে শোয়ার সময় যেরকম, যাদের বেশি অনেক সময় দেখা যায় ঘুরতে করতে কখনো বা বেশি ইউজ করতে করতে একজিমা হয়ে যায়, প্রধান সৃষ্টি হয় ত্বকে, জি। তারা যেটা করবেন, আপনার ময়শ্চারাইজার বেশি করে লাগাবেন, লাগে রাতের বেলা একটা গেঞ্জি কাপড় যেটা আছে, একটা সুতির কাপড়ের গ্লাভস আপনি যদি পরে থাকেন, আরো ভালো হবে। এমন করতে পারেন, আপনি প্রথমে লোশন লাগালেন, তার উপর একটু ভেজলিন লাগাতে পারেন। ভেজলিন লাগিয়ে আপনি একটু একটা গ্লাভস পরে, যদি গেঞ্জি গ্লাভস পরে থাকেন, সকালে দেখবেন আপনি ইউর ফিলিং কমফোর্টেবল, আপনার হাতটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেল। এই জন্য মনে রাখতে হবে যে যতবার হাত দিবেন, অ্যাপ্লাই ময়শ্চারাইজার, বেশি ঘষার দরকার নেই, জেন্টলি ঘষলেই ইটস গুড এনাফ। তাহলে এই করোনার সময় আমাদের যে সমস্যাগুলো আমরা এখন পাচ্ছি, কিন্তু অনেক পেশেন্টেরই হাতের আঙুলের ফাঁকে ফাঙ্গাল ইনফেকশন, হাতে একজিমা, প্রচুর পেশেন্ট আসতেছে। তো সিম্পলি এটা করলে কিন্তু আমাদের কাছে আসার দরকার নেই, আপনি বাসা থেকেই আপনি এই চিকিৎসা করতে পারবেন, এবং আপনার হাত ভালো থাকবে। সেটাই আসলে ময়শ্চারাইজিং এর যে ব্যাপারটা স্যার বলছিলেন, সেটাই কিন্তু আমার কাছেও মনে হয় যে গুরুত্বপূর্ণ, কেননা হাতটা তো যতবারই আমরা ধুচ্ছি সেটা ড্রাই হয়ে যাচ্ছে। সো যদি ময়শ্চারাইজ করা হয় তো এটা হাতটাও সফট থাকবে এবং ওই প্রবলেম গুলো আসলে আর ভালো ভালো হয়ে যাবে আস্তে আস্তে। প্রথম যেটা স্যার বলছিলাম আমাদের যে সাথে প্রথম, আ- স্যার। আচ্ছা, প্রথমে একটু বলে নেই, যে একটু বলে যে আমরা বলছিলাম যে ত্বকের যে ডিফেন্সটা, আপনি যদি বেশি ঘষেন, ত্বক কিন্তু এমনি আপনাকে প্রোটেক্ট করে রাখছে ফ্রম ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া। আপনি যদি বেশি জি ঘষেন, আপনি স্যার। ডিফেন্সটাকে নষ্ট করবেন। এই জন্য এটাকে আহ বেশি ঘষা যাবে না তাহলে, এবং যদি ময়শ্চারাইজ করেন তো জি ভালো স্যার। থাকবে, আপনার ত্বকের ডিফেন্সটা ঠিক থাকবে। জি স্যার। ধন্যবাদ স্যার এত সুন্দর করে বলার জন্য। স্যার আমাদের সাথে অনেক দর্শকরা আছে, আমি যদি একটু দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আবারও আমাদের আলোচনাটায় ফিরে আসবো। অবশ্যই। স্যার আমাদেরকে প্রশ্ন করেছেন মাহবুবা আক্তার মায়া, তিনি বলেছেন যে ত্বককে সুন্দর রাখার জন্য কি করতে হবে? আসলে কি, আমাদের পুরো শরীর নিয়ে চিন্তা করতে হবে, ত্বক শরীরের একটা পার্ট। আপনার হাড়টা যেভাবে জি। ভালো থাকে, আপনার মনে হচ্ছে হাড়টাই বোধহয় সবচেয়ে জরুরি। হাড়টা যেভাবে ভালো থাকে, আপনি যেরকম সবজি খাবেন, শাকসবজি খাবেন হাড়টাকে ভালো রাখার জন্য। আর সেই শাকসবজি খেলে আমাদের ত্বকও কিন্তু ভালো থাকে। আমাদের ত্বকের মধ্যে যে, যেহেতু বাইরের যে অলওয়েজ ইনসাল্ট, আমাদের এনভায়রনমেন্ট ইনসাল্ট, কেমিক্যালস, ধুলা বালি, সমস্ত পলিউশন, এভরিথিং আমাদের ত্বকে সারাক্ষণ ইনজুর করছে। সবচেয়ে বড় ইনজুর হচ্ছে সানলাইট। আপনার আলট্রা ভায়োলেট রেজ অফ দ্য সান, যে ক্ষতিকারক আলট্রা অতি বেগুনি রশ্মি, এটা আমাদের ত্বকের মধ্যে এসে পড়ে, পরে ত্বকের কিন্তু ক্ষতি করে, আমাদের ত্বকের যে সেলগুলো তার ড্যামেজ করে, সেখান থেকে অনেক স্কিন ক্যান্সার হতে পারে। এগুলোর থেকে আহ ত্বকের অনেক সমস্যা হয়। আমাদের ত্বকের সেলফ প্রোটেকশন আছে, যেটা বলেছি যে আমাদের ত্বক যে কালো রং, ডার্কার স্কিন, এটা হচ্ছে একটা আছে, এটা একটা পিগমেন্ট আমরা বলি মেলানিন, এটা কিন্তু আমাদের এই ক্ষতি বিজ্ঞান রশ্মি থেকে, আলট্রাভায়োলেট এ, আলট্রাভায়োলেট বি, আলট্রাভায়োলেট সি, এগুলো থেকে রক্ষা করছে কিন্তু প্রতিনিয়ত।
জি তাহলে স্যার। এটাকে যখন ড্যামেজটা করে তখন আমরা বলি ত্বকের মধ্যে একটা জিনিস তৈরি হয় অক্সিডেটিভ স্ট্রেস বা ফ্রি রেডিকাল। আর যেটা আমরা যে বুড়িয়ে যায় আমাদের যে আমরা যে ভাঁজ পড়ে যায়, এটা কিন্তু এই আল্ট্রাভায়োলেট রের জন্যই হয়। তাহলে কিভাবে প্রোটেকশন নিতে হবে? তাহলে আমাদের সান প্রোটেকশন নিতে হবে। আর মনে রাখতে হবে সান প্রোটেকশন নিতে হলে আমাদের ভিটামিন ডি কিন্তু ত্বকে তৈরি হয়, দ্যাট ইজ ভেরি জরুরি। এখন আমাদের করোনার জন্য ভিটামিন ডি কিন্তু খুব, আমাদের যে ইনিশিয়াল যে ডিফেন্স, ত্বকের ইনিশিয়াল ডিফেন্সটা আমরা বলি ইনেট ইমিউন সিস্টেম বা ইনেট ইমিউন ডিফেন্স, এটা কিন্তু ভিটামিন ডি থেকে আসে। ত্বক থেকে জি ভিটামিন ডি তৈরি হয়। তাহলে কখন আমরা কিভাবে ভিটামিন ডি তৈরি করবো ত্বক থেকে, কতক্ষণ লাগবে আমাদের ত্বকে তৈরি করতে, এই জানাগুলো ইনফরমেশন জানা খুব জরুরি। আমরা যেমন বলে জি থাকি, স্যার। আমরা যদি সূর্য যখন মাথার উপরে, তখন যদি 10 মিনিট গায়ে রোদ লাগান তাহলে আপনি 2000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি পেয়ে যাবেন, গুড এনাফ। এরপরে যদি আপনি ত্বকে বেশি থাকেন তাকে ত্বকের ক্ষতি হবে এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে। অক্সিডেটিভ স্ট্রেস থেকে ঠেকাতে হলে কি করতে হবে? এগুলো আমাদের যে সবজি শাকসবজি ফল ফ্রুট খেতে হবে। তাহলে কিন্তু আপনার ত্বকে ভাঁজও পড়বে না, ত্বক ভালো থাকবে, ত্বক সুন্দর থাকবে, আপনার হার্টটা ভালো থাকবে, সমস্ত শরীর ভালো থাকবে। তো ত্বক পুরো শরীর অঙ্গ, ওটাকে এভাবে চিন্তা করতে হবে। সেটাই। স্যার, এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন আসাদ জামান। উনি বলেছেন যে তিনি অনাইকোমাইকোসিসের সমস্যায় ভুগছে, তো তিনি এখন কি করবেন এবং কি রকম চিকিৎসা ওনার জন্য প্রয়োজন আছে। আচ্ছা, এটা একটা জরুরি প্রশ্ন। এটার ব্যাপারে অনেকেরই অনেক ধারণা আছে বা ভুল ধারণা আছে। যেটা হচ্ছে অনেকোমাইকোসিস, এগেইন আপনি যদি পানির কাজ বেশি করেন আপনার নখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। মনে রাখতে হবে, হাতের নখটা, যেমন ধরেন হাতের নখটা আমি দেখাচ্ছি, এখান থেকে এখানে পর্যন্ত আসতে 6 মাস সময় লেগে যায়। পায়ের নখটা এখান থেকে এখানে আসতে প্রায় 1 বছর সময় লেগে যায়। তাহলে একটা চিকিৎসা যেটা করতে হবে, লম্বা সময় করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আমরা এই জন্য একটা কিছু কোর্স আছে, 3 মাসের কোর্স দিতে দিয়ে মলম লাগিয়ে দিই, লম্বা সময় ধরে মলম লাগিয়ে দিই। আমরা বুঝবো যে আপনার যখন যে নখটা ফাঙ্গাল ইনফেকশন আছে, তো আপনার ফ্রেশ নখটা এসে এসে ওই পচা যেটা ইনফেক্টেড নখটাকে রিপ্লেস করবে। তাহলে ফ্রেশ নখটাকে রিপ্লেস করছে কিনা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে তো আপনার প্রোগ্রেশন কেমন হচ্ছে। যদি দেখেন যে এটা পুরো চলে গেল, আপনি নখ কাটছেন, এটা বড় হচ্ছে, নখ কাটছেন, কাটতে কাটতে পুরো নখ চলে গেল, তখন আপনি পুরো ফাঙ্গাল ইনফেকশন মুক্তি পেলেন। কিন্তু আপনি যদি মাঝ পথে গিয়ে 1 মাস খেয়ে একটু বন্ধ করে দেন তাহলে কিন্তু হবে না। এটাও এগেইন একজন বিশেষ চিকিৎসকের কথা বলে আপনার নিয়ম মতো যতদিন খেতে বলবে ততদিন খেতে খেতে হবে। এবং তাও মনে রাখতে হবে নতুন নতুন ওষুধ এসেছে কিন্তু আমাদের আগে মলম ছিল, তারপরে একটা আমরা দেখছি আমাদের নেল পলিশ মধ্যে কিছু ওষুধ আছে যেগুলো আমরা আগে বাংলাদেশে ছিল না, এখন কিন্তু লেটেস্ট যে অ্যান্টি ফাঙ্গাল ওষুধগুলা বাংলাদেশে পাওয়া যায়। আমরা খুব ফরচুনেট, আমাদের দেশে অনেক ভালো ভালো ওষুধ পাওয়া যায়, আমাদের কোম্পানিগুলো অনেক ভালো ভালো ওষুধ নিয়ে আসে এবং আমাদের দেশে কম দামে আমি ওষুধগুলো পেয়ে থাকি। এবং এই নেকের ফাঙ্গাস নিয়ে আমরা খুব বেশি চিন্তা করার দরকার নাই। উই হ্যাভ ভেরি গুড ট্রিটমেন্ট, এবং ভালো করার জন্য আমাদের ভালো ভালো অ্যান্টি ফাঙ্গাল আছে। আসলে আমাদের এখন চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছে। স্যার যেটা প্রথম থেকেই বলছিলেন যে এখন আমাদের দেশে অনেক ভালো ওষুধ আছে যেটা দিয়ে আসলে সব রকমের চিকিৎসা করা সম্ভব হয়ে গিয়েছে। স্যার, এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন মিরাজ শিকদার। উনি বলেছেন যে ওনার বাচ্চার বয়স 14 মাস, তার স্কিন ডার্মাটাইটিস আছে এবং গত 1 মাস ধরে তার ইচিং আছে, স্লাইটলি র্যাশ আছে উইথ রেডনেস অ্যান্ড ডটেড। দ্য এরিয়াস আর এফেক্টেড আর ফোল্ডার অফ আর্মপিটস, এলবো অ্যান্ড নেক, এই তিনটা জায়গার কথা বলেছে। এবং তিনি কম্বিনেশন অফ ফুসিডিক অ্যাসিড এবং হাইড্রোকর্টিসন গত 7-10 দিন ধরে ব্যবহার করছে। কিছু জায়গা ইমপ্রুভ হয়েছে আর কিছু জায়গা এখনো আগের মতো আছে, তো তিনি এখন কি করবেন তার এই বাচ্চার জন্য। আচ্ছা, প্রথমে আমি শুরু করেছিলাম এটা দিয়ে, আমি বলেছিলাম না যে ত্বক একটা জরুরি, এটা ডিফেন্সটা খুব জরুরি। খুব সম্ভবত যে বাচ্চাটার কথা বললো তার হচ্ছে অ্যাটিপিক ডার্মাটাইটিস। এটা একটা বংশগত। অ্যাটপি বলতে কি বুঝি আমরা? অ্যাটপি বলতে আমরা তিনটা জিনিস নিয়ে অ্যাটপি বলে থাকি। একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, একটা হচ্ছে অ্যালার্জিক রায়ানাইটিস যে অনেক হাঁচি দিবে, আর ত্বকে হচ্ছে অ্যাটপিক ডার্মাটাইটিস। এদের বংশগত দেখা যাবে, হিস্ট্রি নিলে কারো ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, কারো আবার হাঁচি দেবে, অ্যালার্জিক রায়ানাইটিস আছে, এরকম আছে। তাদের মধ্যে যে ত্বকের মধ্যে যে ডিফেন্স জন্য যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো জেনেটিক্যালি অ্যাবসেন্ট থাকে। এই জন্য ওদের ত্বকের জন্য আহ, যেটা নিতে হবে, অনেক প্রিকশন নিতে হবে, ওদেরকে ভালো রাখতে, লম্বা সময় ভালো রাখতে হবে। কিভাবে ভালো রাখবো আমরা? এগেইন এইসব বাচ্চাদের যখন আমরা গোসল করাবো তখন খুব খুব বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। জেন্টলি সফট সাবান দিয়ে সে গোসল করবে। গোসল করার সময় অনেক মারে আছে ঘষে মাঝে ডোলে গোসল করান। মনে করে যে ওখানে অনেক, যে আমাদের যে আপার লেয়ার অফ স্কিনটাকে ডোলে উঠে জি ফেললেন, বললেন যে অনেক ময়লা তুললাম, অনেক ময়লা ছিল, আসলে তা না কিন্তু। ওদের জেন্টলি গোসল করাতে হবে। গোসল করার সময় ঘষা মাজা করা যাবে না। যে তারপরে চাপ চাপ দিয়ে শুকান, ট্যাপ ড্রাইং করবেন, করে একটু গায়ে পানি থাকতে লাগাতে হবে ময়শ্চারাইজার, যেটাতে আমাদের চামড়ায় ডেফিসিয়েন্সি থাকে। এটা হচ্ছে নাম্বার ওয়ান ট্রিটমেন্ট এই অ্যাটমিক বাচ্চাদের ভালো রাখার জন্য। লট অফ ময়শ্চারাইজার, কম সাবান দিয়ে যদি আমরা ডিফেন্স থেকে তৈরি ঠিক করে ফেলতে পারি, তাহলে কিন্তু বাচ্চারা ভালো থাকবে। তারপরে অনেক ক্ষেত্রে হয় না, যখন আপ টু সিভিয়ার হয় তখন কিন্তু আমাদের স্টেরয়েড, আপনি যেটা বলেছেন ফুসিটিক অ্যাসিড এবং এগুলো ইউজ করা যেতে পারে। ইনিশিয়ালি এদের ত্বকে ইনফেকশনের চান্স থাকে, ফুসিটিক অ্যাসিড একটা অ্যান্টিবায়োটিক, সাথে মানে স্টেরয়েড থাকবে।
এটা ইনিশিয়ালি কন্ট্রোল করার পরে তখন আমরা পিওর স্টেরয়েড যেতে পারি, কিন্তু স্টেরয়েড আমরা বলেছি এগেন লং টার্ম এটা ঠিক মতো ইউজ না করলে লট অফ সাইড এফেক্ট আছে, এটা খুব হিসাব করে ব্যবহার করতে পারি। এবং আমরা বলি স্টেরয়েড স্পেয়ারিং, নতুন নতুন ওষুধ এসেছে যেটাকে স্টেরয়েডকে অ্যাভয়েড করতে পারি আমরা। যেমন আছে ট্যাক্রোলিমাস, পাইমোক্লিমাস, কিছু কিছু ওষুধ আছে সেগুলো কিন্তু অনেক স্টেরয়েডকে সেফ রাখা যেতে পারে। তবে মনে রাখতে হবে যে আমরা প্রথম আমরা এক্সিমাটাকে কন্ট্রোল করে ফেলবো, কন্ট্রোল করে দ্যার বি মেইনটেনেন্স। মেইনটেনেন্সটা কি হবে? ওই যে এগেইন সেই ময়শ্চারাইজার। মনে রাখতে হবে এই বাচ্চাদের কিন্তু ভবিষ্যতে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যালার্জিক রাইনাইটিস ডেভেলপ করার চান্স আছে। আমরা যদি ছোটবেলা জি। থেকে বাচ্চাকে ঠিক মতো কন্ট্রোল করতে পারি, তার ত্বকে ভালো রাখতে হবে, তাহলে কিন্তু সেই অ্যাজমা বা রাইনাইটিস ডেভেলপ করার চান্স কমে যাবে। এই সময় ট্রিটমেন্টটা খুবই জরুরি, যেন আমি কথা বললাম। ধন্যবাদ স্যার। আশা করছি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটা আমাদের আজকের অতিথির কাছ থেকে পেয়ে গিয়েছেন। স্যার এরপরে আমাদেরকে প্রশ্ন করেছেন আহ, জিনাত হীরা। উনি বলেছেন যে আহ, উনার প্রচুর ইচিং এর সমস্যা হচ্ছে গত কয়েকদিন ধরে, এবং তার সোরিয়াসিস আছে, এবং ইচিংটা এমন ভাবে বেড়ে গিয়েছে যে দেখা যায় তার প্রায় সময় জ্বর আসে। তো এখন তিনি কি করবেন? আচ্ছা, জ্বর আসে সেটা ফিভারিশ ফিলিং হতে পারে, থার্মোমিটার মেপে বলতে পারলে ভালো হতো। আচ্ছা, আমাদের দেশের আমরা একে চুলকানোর একটা মেইন কারণ হচ্ছে ড্রাই স্কিন। আমরা প্রচুর সাবান ব্যবহার করি, আমি যেটা এটা সাবানের বিপক্ষে জি বলছি না। সাবান ব্যবহার করলে আপনাকে একটা ময়শ্চারাইজ সাবান ব্যবহার করতে হবে, এটা কারো কারো যাদের স্যার, স্কিন ড্রাই থাকে। একটু যদি ইন্টারাপ্ট করি স্যার, আপনি বলছিলেন আমাদেরকে একটু আগে যে আমরা প্রচন্ড গা ঘষে ঘষে তারপর সাবান ব্যবহার করি, এবং আমাদের স্কিনটাকে আমরা আসলে একটু অত্যাচার করি বলা যায়। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, সাবান ব্যবহার করবেন আপনি চামড়ার ময়শ্চার ঠিক রেখে। স্কিন বেশি জি ড্রাই জি হয়ে স্যার। যাচ্ছে সেভাবে সাবান ব্যবহার করা যাবে না। দিনে 3 বার করে গোসল করছেন, 3 বার সাবান দিচ্ছেন, ইটস নট গুড ফর ইউর স্কিন। আপনি গোসল করলেন এবং অ্যাপ্লাই ময়শ্চারাইজার। স্কিন ড্রাই হয়ে গেলেই কিন্তু স্কিন চুলকাবে। যেমন ধরেন একটা পেশেন্টের যার কিডনি সমস্যা আছে তার স্কিন ড্রাই হয়ে যাবে, যার ডায়াবেটিস আছে স্কিন ড্রাই হয়ে যাবে, যার লিভারের সমস্যা আছে তার স্কিন ড্রাই হয়ে যাবে, যার থাইরয়েডের সমস্যা স্কিন ড্রাই হয়ে যাবে। কিন্তু সবগুলো চুলকানির কারণ। আমরা খুব সিম্পলি যদি সাবান কম একটু ভালো ময়শ্চারাইজ করি, চুলকানি থেকে শেষ কিন্তু। তারপর আমি চিন্তা করবো চুলকানির বহু কারণ আছে, বহু রোগ আছে যেখানে চুলকায়, যেমন সোরিয়াসিস। সোরিয়াসিস একটা রোগ, আপনি বলছিলেন আপনার সোরিয়াসিস আছে, সোরিয়াসিস ইটসেলফ একটা চুলকানি কারণ। অলমোস্ট একটা বিরাট পার্সেন্টেজ অফ সোরিয়াসিস পেশেন্টদের কিন্তু চুলকানি হয়ে গায়। হ্যাঁ, তবে সেই জি চুলকানি কিন্তু আবার অ্যান্টিহিস্টামিন, যে আমরা মনে করি যে অ্যান্টিহিস্টামিন একটা খেয়ে ফেললাম, আমাদের কমন যে অ্যান্টিহিস্টামিন যেগুলো আমরা খাই, এতে কিন্তু চুলকানি যাবে না। এতে চুলকানি ম্যানেজমেন্ট কিন্তু এবিট ডিফারেন্ট। হম, এটা অন্যভাবে জি ডিফাইন স্যার। করতে হবে, এটার মধ্যে নার্ভের একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, এই জন্য আপনার যেটা করতে হবে, প্রথমত সোরিয়াসিসকে ম্যানেজ করতে হবে। সোরিয়াসিস আমাদের একটু বলেই ফেলে, সোরিয়াসিস এখন একটা লাস্ট 3 ডিকেডস আমরা বলছি যে থ্রি ডিকেডস অফ সোরিয়াসিস। এই সোরিয়াসিস প্যাথোজেনের সময় প্রচুর রিসার্চ হচ্ছে, আমরা এখন ভালোই জানি সোরিয়াসিস কিভাবে হয়, কোন কোন ভাবে এটাকে ব্লক করতে হবে। এবং যে জি ওষুধগুলো আছে এগেইন বাংলাদেশে আমাদের কিন্তু সব ধরনের রিলেটেড ওষুধগুলো কিন্তু আছে। একেবারে আপনি মনে করেন যে আমেরিকা গেলে আপনি যে ওষুধটা পাবেন বাংলাদেশে আমরা সেম ওষুধ দিতে পারবো, সিঙ্গাপুরে গেলে মনে করেন যে চলে যাবেন সিঙ্গাপুর, সেই ওষুধ বাংলাদেশে আছে, উই ক্যান গিভ ইট। এবং যদি সোরিয়াসিসকে আমরা, যেহেতু এটা কন্ট্রোলেবল ডিজিজ, আমরা প্রয়োজনে অল্প ওষুধে কন্ট্রোল, প্রয়োজনে বেশি ওষুধে যাবো। আমরা চেষ্টা থাকবে যে আমরা কত কম ওষুধে আমরা সোরিয়াসিস কন্ট্রোলে রাখতে পারি, উই আর নট কিউরিং ইট, মনে রাখতে হবে। জি স্যার। তাহলে আপনার সোরিয়াসিস ভালো থাকবে, আপনার ইচিংও ভালো থাকবে। কিপ ইউর স্কিন ময়শ্চারাইজ অল দ্য টাইম, আপনার স্কিন অনেক ভালো থাকবে। জি স্যার, আপনি যেহেতু সোরিয়াসিসের কথাটা বলছিলেন স্যার, অনেকেরই একটা ধারণা থাকে যে সোরিয়াসিস হয়তোবা আসলে ভালো হয়ে যাবে, বা ওষুধ ব্যবহার করলেই সোরিয়াসিস হয়তোবা ঠিক হয়ে যায়। কিন্তু স্যার, সোরিয়াসিস কি আসলে কন্ট্রোলেবল একটা ডিজিজ, নাকি স্যার এটা সব সময় ভালো হয়ে যাওয়ার মতো একটা ডিজিজ? আচ্ছা, সোরিয়াসিস এর পেশেন্টের সবার একটা ধারণা আছে স্কিন ডিজিজ নাকি ভালো হয় না, এরকম একটা কথা আছে। জি হ্যাঁ, কিছু জি জোকসও স্যার। আছে এটা নিয়ে। হ্যাঁ, আমি এটা জি বলতে চাই, স্যার। দেখেন মোস্ট অফ দ্য ডিজিজ আপনি দেখেন, ডায়াবেটিস ভালো হয় কিনা, হাইপারটেনশন ভালো হয় কিনা, মোস্ট অফ ডিজিজ আর কন্ট্রোলেবল। ইনফেক্টিভ কজ, টাইফয়েড, ম্যালেরিয়া, ওগুলো ভালো হয়। ঠিক আছে। আর বাকি কিন্তু সব রোগী কন্ট্রোলেবল, আমরা কিন্তু কন্ট্রোল করি। সোরিয়াসিস যেরকম, স্কিন ডিজিজ এরকম অনেক ভালো হয়, এরকম রোগ আছে আমাদের, আবার অনেক কন্ট্রোল কন্ট্রোল করা যায় এরকম রোগ আছে। যেমন সোরিয়াসিস কন্ট্রোলেবল ডিজিজ। তবে সোরিয়াসিস যেটা, সোরিয়াসিস যদি ঠিকমতো কন্ট্রোল না করি, এর অনেক কমপ্লিকেশন হবে। আপনি মনে করছেন এটা কিন্তু শুধু স্কিন ডিজিজ না, এটা ভিতরেরও সমস্যা করবে। যার সোরিয়াসিস পেশেন্টের জি হাড়ের সমস্যা হয়, সোরিয়াসিস পেশেন্টের জয়েন্টের সমস্যা হয়, সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে জয়েন্ট বাঁকা হয়ে যায়। আপনি ঠিক মতো জি। কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে অনেক সমস্যা হবে। তাহলে সোরিয়াসিসকে আমরা ইনিশিয়ালি এবং খুব সিরিয়াসলি কন্ট্রোল রাখতে হবে। ইটস নট এ কিউরেবল ডিজিজ, বাট উই ক্যান ওয়েল কন্ট্রোল, ভালো কন্ট্রোল রাখতে হবে। সারা জীবন আপনার এই সোরিয়াসিস কন্ট্রোল রাখার মতো ওষুধ আমাদের বাংলাদেশি আছে, আমরা এটা করতে পারছি এখন। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সহজ করে বলি, যেটা স্যার বলছিলেন যেটা কন্ট্রোল করা যাবে, ডায়াবেটিস কিন্তু আমরা কন্ট্রোল করছি। তো ডায়াবেটিস কিন্তু কখনোই একবারে ভালো হয়ে যাচ্ছে না। তো সোরিয়াসিসও ঠিক সেরকমই একটা রোগ যেটা আপনাকে কন্ট্রোল করতে হবে, এবং কন্ট্রোলটা কিন্তু আপনার নিজের হাতে। নিজেই যতটা নিজের যত্ন নিবেন, আপনার সোরিয়াসিসটা ততটাই কন্ট্রোলে থাকবে।
স্যার, আপনি একটু আগে আরেকটা কথা বলেছেন যে ইচিং এর জন্য একটা অ্যান্টিহিস্টামিন খেলে অনেক সময় কিন্তু কাজে দেয় না, কিন্তু আমরা কিন্তু দেখি যে অ্যালার্জি হলেই কিন্তু আমরা ফার্মেসিতে গিয়ে একটা অ্যান্টিহিস্টামিন নিচ্ছি, আমরা সেটা খেয়ে ফেলছি। তো ইচিং হলে বা অ্যালার্জির যে বিভিন্ন সমস্যা আছে স্যার, এটা সম্পর্কে যদি একটু ছোট করে বলতেন। আচ্ছা, এটা এটা একটা বড় প্রশ্ন, আসলে ছোট করে বলাটাই কঠিন। এই যে 1 ঘন্টা লেকচার, কথা কথা। আচ্ছা, এখন কথা হচ্ছে, যেমন ধরেন আমি বলছিলাম লিভারের সমস্যা, যা লিভার সমস্যা আপনি জি অ্যান্টিহিস্টামিন খেলে লাভ হবে নাকি? এটার জন্য আলাদা ওষুধ আছে। লিভার চুলকানি কমার জন্য, কিডনির জন্য চুলকাচ্ছে সারা গা, এর জন্য আলাদা ওষুধ আছে। আপনি অ্যান্টিহিস্টামিন খেলে কোনো লাভ নাই, শুধু শুধু খাচ্ছেন, শুধু এই ওষুধগুলো খাচ্ছেন, আপনি কোনো লাভ হচ্ছে না। ডিফারেন্ট জি স্যার। চুলকানির জন্য ডিফারেন্ট মেডিয়েটার্স বলি আমরা। যেমন হিস্টাসিন, জি স্যার। হিস্টামিন একটা মেডিয়েটর, যেটা শুধু অ্যান্টিহিস্টামিনে কাজ করবে, যেগুলো আমাদের কিছু কিছু অ্যাটপিক ডার্মাটাইটিস বা আমাদের যে ফাঙ্গাল ইনফেকশন, তারপরে স্কেবিস, এই রোগের জন্য এই অ্যান্টিহিস্টামিন গুলো কাজ করে। আর অন্যান্য ম্যাক্সিমাম রোগেই এই মেডিয়েটর ইজ ডিফারেন্ট, আমাকে ডিফারেন্ট ওষুধ দিয়ে কন্ট্রোল করতে হয়, এটা মাথায় রাখতে হবে। এই জন্য কথায় কথায় একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে ফেলা শুধু শুধু লাভ নেই, কারণ সব ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট আছে, আমরা চাই সাইড এফেক্ট গুলো অ্যাভয়েড করতে। সেরকম যদি হয় সারা গায়ে চুলকাচ্ছে, চুলকানোর অনেক কারণ, আমরা বলি সিস্টেমিক কারণ, আমাদের স্কিনের কারণ, অনেক ধরনের কারণ আছে, কারণটাকে অ্যাড্রেস করতে হবে, এবং সেই সাথে প্রয়োজন যেইভাবে এটাকে কন্ট্রোল করে সেই অ্যান্টিহিস্টামিন খেতে হবে। এটা একটা খুব আমার মনে হয় জরুরি প্রশ্ন, সবাই এটা করেন, তার মানে এটা ইজ এ গুড কোয়েশ্চেন। স্যার, তাহলে কিন্তু একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে অ্যালার্জির কোন সময়টাতে আসলে ডাক্তারের শরণাপন্ন হবে। আচ্ছা, আপনি প্রথমত আমি যেটা বলেছি, আপনি যেটা যে অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা পাই, প্রচুর স্কিন ড্রাই থেকে চুলকানি হয়। আপনি স্কিনটাকে ময়শ্চারাইজ করছেন, আপনি আপনাকে যেভাবে বললাম ময়শ্চারাইজ সাবান ব্যবহার করছেন, আপনার তাতে যদি চুলকানি না কমে, জি স্যার। আপনি ডাক্তারকে যেতে পারেন। তখনই আমার মনে হয় একজন ডাক্তার যেতে পারেন। সেখানে বহু কারণ হতে পারে চুলকানির জন্য। আপনার যেমন আমরা বলে থাকি, ধরেন আপনার নাকের মাথা চুলকাচ্ছে, ইট ক্যান, এটা কিন্তু ব্রেন টিউমার জন্য হতে পারে, কথা কথা হচ্ছে তো জি স্যার। চুলকাতে পারে, বাট দ্যাট ক্যান বি হতে সাইন অফ পারে। ব্রেন টিউমার ইভেন, মানে এরকম সিম্পল দেখে আপনি ইসের আহ, গোসল করছেন, পানি গায়ে লাগাচ্ছেন, চুলকাচ্ছে, আমরা বলছি আকর্ষণীয় কাঠিকিরা, এটা একটা সিরিয়াস জিনিস ইন্ডিকেট করতে পারে। আপনার রাতের বেলা গা চুলকাচ্ছে, ঘাম দিয়ে গা চুলকাচ্ছে, এটা একটা জিনিস ইন্ডিকেট করতে পারে। ইট ক্যান ডি স্কিন ক্যান্সার, বা এটা একটা আমরা লিম্ফ্যাটিক ক্যান্সার থেকে হতে পারে। এরকম বিভিন্ন কারণে বিভিন্ন রকমের চুলকানি আছে। আমরা চুলকানি দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝে ফেলি। তো আপনাকে চুলকানি খুব জি। সিম্পলি নিলে হবে না, এটা কিন্তু একদম ছোট মানে প্লিজ, যে আপনি মানে সব প্রাণীরই দেখেন, দেখেন আপনি চুলকানি কিন্তু একটা একটা জিনিস, একটা কিন্তু এটাকে খুব মনে হয় খুব সিম্পল, আসলে কিন্তু এটা কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে, এবং এটা অনেক রোগ ধরতে আমাদের সাহায্য করে। ধন্যবাদ স্যার। স্যার, এখন আবার একটু আমাদের ফেসবুকের প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আমাদেরকে স্যার প্রশ্ন করেছে আবু সাইদ, উনি বলেছে যে তার মা যখন খড়ের চুলায় রান্না করে তখন দেখা যায় যে শুকনো পাতার যে একটা ধোঁয়া ওঠে, সেই ধোঁয়াটা থেকে তার সমস্ত শরীর লাল হয়ে যায় এবং চাকা চাকা হয়ে যায় এবং প্রচন্ড ইচিং হয়। তো এখন তাদের কি করণীয় স্যার? আচ্ছা, এটাতে যেটা প্রথমত যে ধোঁয়া, যে রান্না মানে, যে এখন যে সেই এই রান্না বান্নার সিস্টেম তো এখন চলে গেছে, এখন আমাদের এলপিজি গ্যাস আছে, আমাদের গ্যাস আছে, বিভিন্ন ভাবে রান্না করতে পারি। এটা কিন্তু যেটা হচ্ছে সিওপিডি বলি আমরা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এর এই ধোঁয়া কিন্তু করতে পারে। আর সেখান থেকে যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে রান্না বান্নার ধোঁয়ার মধ্যে কিছু কেমিক্যালস আছে, যে বিভিন্ন কেমিক্যালস হতে পারে। ইভেন যে রান্নার সময় যে হিট, হিট ইনডিউসড অ্যালার্জি বা আর্টিকেরিয়া, এই যে চুলকানি হতে পারে কিন্তু হিট ইনডিউস, যেরকম যে গরম থেকে হতে, ঠান্ডা থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণে কিন্তু চুলকানি গুলো হতে পারে। আমার মনে হয় আপনি ওই রান্না বান্নার ওই ব্যাপারটা ওইটা থেকে করে এলএনজি একটা গ্যাসের কিছু একটা কিনে নেয়, আমার মনে হয় দ্যাট উইল বি মোর হেলদি হবে ওনার জন্য, এবং উনি বোধহয় চুলকানি থেকে মুক্তিও পাবেন সেখান থেকে। আর তারপর যদি সমস্যা হয়, তাহলে আপনি আগে বিশেষ চিকিৎসা দেখা করে অন্য কোনো কারণ আছে কিনা এই চুলকানির পিছনে, সেটা আমাদের বের করে নিতে হবে। বের করে নিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন মাসুদ মিয়া, উনি বলেছেন যে মাথার সামনের দিকে চুল পড়ে যাচ্ছে, চুল অনেক ধীরে ধীরে বড় হচ্ছে, এটার কারণটা কি এবং এখন তিনি কি করবেন? আচ্ছা, মাথার সামনের দিকে চুল পড়ে যাওয়া কয়েক ভাবে চুল পড়ে যেতে পারে, অনেকগুলো কারণ হতে পারে মাথার সামনে চুল পড়ে যায়। একটা হচ্ছে আমরা সিম্পল যেটা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বংশগত চুল পড়ে যাওয়া। দুই সাইড টেম্পোরাল রিসেসিয়ন বলি, দুই সাইড চলে যায়, পিছন দিকে চলে যায় চুল, এটা হতে পারে। আবার হচ্ছে ফ্রন্টাল ফাইব্রোসিং অ্যালোপেশিয়া, আরেকটা রকমের চুল পড়ে, সেটা দ্যাটস ডিফারেন্ট, বিভিন্ন রকমের চুল পড়েছে। এটা আপনাকে দেখে বললেই ভালো হবে, কারণ কমনেস্ট হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, আপনার বংশের কারো এরকম আছে কিনা। সেরকম যদি হয়, আমরা প্যাটার্ন দেখে বুঝে ফেলতে পারি যে আপনার এই চুল পড়া বংশগত কিনা বা অ্যান্ড্রোজেনেটিক কিনা। তবে মনে রাখতে হবে যে এত ডিসঅ্যাডভান্টেজ কিছু নাই, আমরা ধরে রাখতে পারবো। আপনি বংশগত ভাবে আপনার যে মাথার উপরের ভাগের চুলগুলো, দে আর প্রোগ্রাম টু ফল, তারা পরে যেতেই চাচ্ছে,
কিন্তু আমরা পড়তে দিব না। এই জন্য আমাদের অনেক ওষুধ আছে, সেটা করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে জি একদম স্যার। পড়েই গেছে, কিছু করার নেই, আমরা ওষুধ দিলাম, চুল গজাচ্ছে না। উই ক্যান গো ফর দ্যাট, উই হ্যাভ লট অফ লেটেস্ট ট্রিটমেন্ট ফর দ্যাট। উই ক্যান গো ফর পিআরপি, নাম শুনেছেন, প্লেটলেট রিচ প্লাজমা। এটা দিয়ে আমরা যদি চুলের গোড়া বেঁচে থেকে, ফলিকল বেঁচে থাকে, সেটা করতে পারি। উই ক্যান গো ফর ইভেন হেয়ার ট্রান্সপ্লান্ট, উই ক্যান ডু ইট নাও। হেয়ার ট্রান্সপ্লান্ট করে আপনার আশেপাশে চুলগুলো যেগুলো নেট প্রোগ্রাম টু ফল, ওরা কিন্তু প্রোগ্রাম না, পিছনে সাইড পিছনে চুলকে থেকে যায়, কিন্তু ওদের প্রোগ্রামটা হচ্ছে ওরা পড়বে না, উপরেগুলো প্রোগ্রাম হচ্ছে ওরা পড়ে যাবে। তো আমরা যে চুলগুলো প্রোগ্রাম নট টু ফল, ওগুলো কিন্তু উপরে লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনার সে চুলকে আমরা রেস্টোর করতে পারি। তো ডিসঅ্যাডভান্টেজ কিছু নাই, চুল পড়ার সমস্যার আছে, অনেক রকমের সমস্যা আছে, সমাধানও আছে। আসলে স্যার এখন অনেক ট্রিটমেন্ট অপশনস আছে, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে বোথ স্কিন অ্যান্ড হেয়ার এর জন্য অনেক ট্রিটমেন্ট অপশনস আছে, যার জন্য যেটা প্রয়োজন সেই অনুযায়ী আসলে ট্রিটমেন্ট এখন দেওয়া যেতে পারে আসলে। অবশ্যই। স্যার আমরা, জি স্যার, স্যার আমরা আরেকটা ব্যাপার ইদানিং দেখছি যে এখনকার মেয়েরা কিন্তু অনেক বেশি স্কিন সচেতন হয়ে গিয়েছে, এবং তাদের মেকআপ ইউজের ব্যাপারটাতেও কিন্তু তারা অনেক বেশি আর কি বলবো যে ওভার ইউজ অফ মেকআপ করছে। টিনেজার মেয়েরা যারা আগে কখনো দেখা যেত যে হালকা লিপস্টিক ছাড়া হয়তো বা কিছু দিত না, এখন তারা একদম হেভি মেকআপ করছে। তারপরে বিভিন্ন রকমের অনলাইনে ভিডিও দেখে তারা মাল্টিপল প্রোডাক্টস ইউজ করছে, সেগুলোর বেনিফিটস বা সাইড এফেক্ট সম্পর্কে তাদের কোনোটারই হয়তো বা ধারণা নেই। তো স্যার এই জিনিসগুলো ব্যবহারে এত আর্লি এজ থেকে কি তাদের স্কিনের উপরে কোনো এফেক্ট করছে বা কোনো ক্ষতি করছে স্কিনের? আমরা যেটা বুঝি, আমাদের ত্বকে যদি কেয়ার করার জন্য, ওই যে বললাম যে একটা সিম্পল ময়শ্চারাইজার, সান প্রোটেকশন, লটস অফ ভেজিটেবলস, ফ্রুটস, হেলদি লাইফস্টাইল, এক্সারসাইজ, রেগুলার জি এক্সারসাইজ যদি করেন, আপনার স্কিন কিন্তু ভালো থাকবে। ঠিক আছে। আর হেভি মেকআপ যত যাই বলি, দেয়ার, আমরা অনেক, ওরা কসমেটিক কোম্পানিরা অনেক টেস্ট করে নেয় ওগুলাকে বানানোর সময়, নিশ্চয়ই তারা তার অ্যালার্জি টেস্ট করে কিন্তু তারপরেও শস্য ক্ষেত্রে ভূত, অ্যান্টি অ্যালার্জি মেডিসিন থেকে অ্যালার্জি হতে পারে, যে কোনো কিছুতে জি স্যার। অ্যালার্জি হতে পারে। এখন পার্সেন্ট টু পার্সেন্ট সেটা ভ্যারি করে। এখন যার সমস্যা হবে হতেই পারে। তো টু মাচ অফ মেকআপ অলওয়েজ, আমার মনে হয় স্কিনের পোরগুলো, সাপোজ আমাদের স্কিনটা কিন্তু ব্রিথ করে, ভিতর থেকে যে আমাদের পোরগুলো আছে, এখান থেকে অনেক ঘাম সাথে অনেক ময়লা বেরিয়ে আসে, আমাদের স্কিনটা ব্রিথ করে রীতিমতো। আপনি সব পোরগুলো ব্লক করে দিলেন, ওয়ালটা ঠিক মতো বেরোতে পারলো না, ময়লাগুলো সব চকের ভিতরে জমে গেল, একটা ইনফেকশন হতেই পারে। আপনি এটাকে পরিষ্কার সময় আবার খুব ঘষে মাজে পরিষ্কার করতে হচ্ছে, ঘষে মাজে করা মানে আপনি ত্বকের ডিফেন্স নষ্ট করলেন। যেমন আমরা বলি মেলাজমা কসমেটিকা, মেস্তা হচ্ছে অনেক কসমেটিক থেকে, অনেক বলছে বেশি কসমেটিক থেকে আপনার ত্বক কালো হয়ে যেতে পারে, রিয়েকশন হয়ে, একটা অ্যালার্জিক রিয়েকশন হয়ে, অ্যাজমা হয়ে, এক্সিমা হয়ে আপনার ত্বক কালো হয়ে যেতে পারে। লট অফ থিংস ক্যান হ্যাপেন। আমরা সবসময় পাই, কারো 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 হয়, কারো কারো হয় না। তবে মনে রাখতে হবে, যখন আপনি এগুলো মাখছেন, আপনার কোনো রকম চুলকানি হচ্ছে বা সমস্যা হচ্ছে, আপনি সেটা বন্ধ করে অবশ্যই একজন বিশেষ চিকিৎসক পরামর্শ নিয়ে করেন। আমরা আপনাকে সেই প্রপার অ্যাডভাইসটা দিতে পারবো, কোন শেড ইউজ করবেন, কি ইউজ করবেন, বা আমরা ডু হ্যাভ সাম অ্যালার্জি টেস্ট অলসো। জি আমরা স্যার। এই সেই অ্যালার্জি টেস্ট করে আপনাদেরকে সেই অ্যাডভাইসগুলো দিতে পারি। জি, আসলে আমিও সেটাই মনে করি স্যার যে এখন সবাই যেভাবে কোনো প্রোডাক্ট সম্পর্কে না জেনে ব্যবহার করছে, এটা তো আসলে নিজের স্কিনের উপরে নিজেই আসলে ক্ষতিটাকে ডেকে আনার মতো একটা অবস্থা হয়ে তবে দাঁড়িয়েছে। এর মধ্যে একটা কথা আমি বলতেই চাই, যে খুব মানে বলতেই চাই, সবাই খুব ফর্সা হতে চায়। আমরা জানি না, মানে জি আমাদের স্যার। কাছে আছে আমরা ফর্সা হতে চাই। আমার কাছে যখন এসে বলছে আমি ফর্সা হতে চাই, আমি বলছি, না, আপনাকে আমি ফর্সা করবো না। আই ক্যান মেক ইউ ব্রাইটার, ব্রাইট জি করতে পারি, স্যার। ফর্সা করবো না। কারণ কি, আমাদের ন্যাচারাল যে স্কিনটা, হ্যাঁ, ন্যাচারাল স্কিনটা যে জি স্যার। পিগমেন্টটা, এটা কিন্তু প্রোটেকশন, আমরা বলছিলাম সান প্রোটেকশন কিন্তু। ঠিক আছে। জি যত স্যার। ডার্কার স্কিন, দেয়ার বেটার স্কিন, ডার্কার স্কিন কিন্তু স্কিন ক্যান্সার অনেক কম হয়। যত স্কিন ক্যান্সার সাদা চামড়ার, ঠিক আছে, সাদা চামড়ার জি কিন্তু স্কিন ক্যান্সার অনেক বেশি। আমরা যেটা করতে পারি, এটাকে ঠিক রেখে ব্রাইট করতে পারি। যেমন ধরেন, আপনি সান প্রোটেকশন নিলেন একটা, আপনি যখন একটা ঘড়ি পরেন হাতে, দেখবেন ঘড়ির নিচটা সাদা হয়ে গেছে, ওখানে জি রোদ লাগে না, তার মানে স্কিনটা কিন্তু জি কিছুটা ব্রাইট হলো সেখানে। আপনি এই জন্য যদি যখন আপনি ভিটামিন ডি, যত 10 মিনিট ভিটামিন ডি সংগ্রহ করলেন, বাকি সময় যদি আপনি সান প্রোটেকশন নেন, আপনি কিন্তু ব্রাইট হবেন। জি আপনার ডার্ক আছে কমে, কিন্তু মানে সেফার ওয়ে অফ ডুইং ইট। তাছাড়া কিছু ওষুধ আছে, যেমন আমরা বলছি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমরা সবজি থেকে পেয়ে থাকি, এবং খাওয়ার জন্য খেতে পারি আমরা, ভিটামিন এ, সি, জি ই, দেয়ার লট অফ অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো আমাদের এখন এই করোনার সময় খুব জরুরি। করোনার সময় বডিতে অক্সিডেটিভ স্ট্রেস, এটাকে ঠান্ডা করার জন্য কিন্তু আমরা করি। ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, করোনার জন্য ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ডিফেন্স কে তৈরি করে কিন্তু, এগুলো সব ত্বক জি থেকে স্যার। তৈরি হয়। তাহলে ত্বককে এবার ভালো রাখা যায়, সুন্দর রাখা যায়, আপনি যদি এই অ্যান্টি অক্সিডেন্ট গুলো, ভিটামিন গুলি খান, আপনি ব্রাইট হতে পারবেন। শুধু শুধু আপনি যেই মলমগুলো ইউজ করছেন, সেগুলো মোস্ট অফ দ্য ক্ষেত্রে স্টেরয়েড মিক্সড থাকে। স্টেরয়েড সাইড এফেক্ট সাদা জি ফর্সা করবে আপনাকে। আপনার ত্বকের যে 12টা জি বেজে যাচ্ছে, আপনার ত্বক যে বুড়িয়ে যাচ্ছে, যেটাকে মানে এই ড্যামেজটা যখন রিভার্স করানো থাকে না, এমন সময় এমনও হয়, সেটা কিন্তু করা যাবে জি না। জি এই যে এটা করতেই হলে
আমরা বিশেষ চিকিৎসা পরামর্শ সহ আর যে আমরা জেনারেল রুলস গুলো বললাম এগুলো করে আপনাকে ভালো থাকতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের দেশের মেয়েদের আরেকটা ভুল ধারণা আছে যে ফ্রেশ গ্লোয়িং স্কিন মানে হচ্ছে ফর্সা স্কিন। সো আমরা আসলে ব্রাইট গ্লোয়িং স্কিন বলতে কি বুঝি, এবং এটার জন্য আমাদের দৈনন্দিন জীবনে আমাদের স্কিনের কেয়ারটা কিভাবে নেওয়া উচিত? আসলে এই সাইকোলজিটা চেঞ্জ করার জন্য আমরা আমিও পার্সোনালি অনেকবার কথা বলেছি আসলে, যে আমি বলছি ডার্কার স্কিন ইজ এ বেটার স্কিন। আমরা ব্রাইট করবো যেটাকে, যে আমরা ক্ষতি না করে আমরা যেটুকু ব্রাইট করতে পারি ততটুকু করবো। দেয়ার আর জি, মেডিসিন যেগুলো খেলে কিন্তু আপনাকে অনেক ব্রাইট করা যাবে, বাট অনেক সময় এগুলো মানে যেমন অ্যাপ্রুভ না, দেয়ার আর লট অফ সাইড এফেক্টস হতে পারে। আছে কিন্তু ওষুধ জি, যেগুলো খেলে জি, ব্রাইট জি। হতে পারে, অনেকে একবারে মরিয়া হয়ে ওষুধগুলো খেয়েই ফেলেন। আমার মনে করি যে এবং এগুলো ইদানিং স্যার, আহ, একটু যদি বলি স্যার, ইদানিং দেখা যায় যে অনেকে ইনজেকশন ব্যবহার করছে। আমি হ্যাঁ, নিজেই দেখেছি অনলাইনে কয়েকদিন আগে যে ইনজেকশন ব্যবহার করছে ফর্সা হওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। তবে যেটা হচ্ছে এতে অনেক ক্ষেত্রে কিন্তু, যে আমরা যে ত্বকের কিছু সিরিয়াস রোগ আছে, যে সমস্যা হয়, ড্রাগ রিয়াকশন বলি, স্টিভেন জনসন সিনড্রোম, যেগুলো খুব জান নিয়ে জান প্রাণ নিয়ে সমস্যা করে ফেলে দিতে পারে একজনকে। সেই সমস্যাগুলো জি কিন্তু স্যার। হতে পারে কিন্তু এই ধরনের ওষুধগুলোতে। সুতরাং আমার মনে হয় সেফলি আপনি যত ব্রাইট হতে পারেন ততটুকু যান। কারণ আপনার এই ত্বক কিন্তু আপনাকে প্রোটেকশন দিচ্ছে অনেক ভাবে। এই সাইকোলজি আমাদের চেঞ্জ করার দরকার আমার মনে হয়, যে আমি ফর্সা হলেই আমাকে বেশি সুন্দর লাগবে। ডার্কার স্কিন ইজ অ্যাকচুয়ালি বেটার স্কিন, যেটা আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে। এটাকে মেনে নিতে হবে। সেটাই। যেটা দর্শক স্যার যেটা বলছিলেন যে আসলে রং ফর্সাকারী ক্রিম বা এরকম যে স্টেরয়েড জাতীয় ক্রিম গুলো আছে সেগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো। এবং আপনাদের ডেইলি লাইফস্টাইলটা একটু স্কিন কেয়ারটা যদি আপনারা সাবধানতার সাথে করেন এবং যেই প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন সেগুলো যদি ডার্মাটোলজিক্যালি টেস্টেড হয় বা আপনার ডার্মাটোলজিস্টের অ্যাডভাইসে ব্যবহার করেন, সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। স্যার, এরপর আপনার কাছে জানবো যে অনেকেই বলে যে মুখে ছোট ছোট আঁচিল হয়েছে বা ছোট ছোট দানা দানা ফিল করছে, আনইভেন একটা স্কিন টোন হয়ে গিয়েছে, এই ব্যাপারগুলো এভাবে প্রকাশ করে। তো স্যার, আসলে এই আঁচিল বা ছোট ছোট দানা দানা এই ব্যাপারগুলো তো নিশ্চয়ই আলাদা, এগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, আঁচিল যদি বলি, আঁচিল অনেক প্রকারের। আপনার আপনার জেনারেল পিপল এটাকে আঁচিল বলবে। আমাদের কাছে আঁচিল বহু বহু জি, রকমের। সিম্পল একটা মোল হতে পারে, তিল হতে পারে, এটা একটা সেবরিক ক্যারাটোসিস হতে পারে, এটা ডিপিএন হতে পারে, এটা একটা ভাইরাল ইনফেকশন হতে পারে, ভাইরাল ওয়ার্ড হতে পারে। বহু জি স্যার। রকমের আঁচিল আছে। হ্যাঁ, তবে এক একটা আঁচিলের ট্রিটমেন্ট কিছু ক্ষেত্রে ক্ষেত্রে ডিফারেন্ট। তবে মোস্ট অফ দা জি, আঁচিল ট্রিটমেন্ট একই রকম। যেমন ধর আমি যদি সিম্পলি বলি, আমাদের যেমন একটা খুব ভালো একটা ট্রিটমেন্ট হচ্ছে ক্রায়ো সার্জারি, যেটা আমার খুব ফেভারিট। তারপরে আগে আমরা করতাম ইলেকট্রোকটরি, এখন জি আমরা আরো এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আছে লেজার। ক্রায়োইজিক্যালি গুড, ইলেকট্রিক্যালি গুড। লেজার একটা এক্সপেন্সিভ মেশিন, আপনি ইলেকট্রোকটরি, বাট ক্রায়ো ইজ দ্য আমার সেফেস্ট। ইভেন করোনার জন্য পেশেন্টদের জন্য আমরা বলছি ফিল্ম তৈরি করছে, যেমন লেজারে ফিল্ম তৈরি হয়, ইলেকট্রোকটরি করতে গেলে, পোড়াতে গেলে ওটা কি ফিল্ম তৈরি হয়, এই ফিল্ম গুলিকে অ্যাফেক্ট করা দরকার করোনার সময়। ক্রায় হচ্ছে একটা আচ্ছা। ঠান্ডা জিনিস, আমরা লিকুইড নাইট্রোজেন স্প্রে করি, এটা মধ্যে টেম্পারেচার -196.4, মানে বরফের চেয়ে 196 গুণ বেশি ঠান্ডা। এই ঠান্ডাটা দিয়ে আমরা টিস্যুকে মেরে ফেলি। ভেরি সেফ। যে কোনো মোস্ট অফ দ্য আঁচিলে কিন্তু এই ক্রায়ো দিয়ে চিকিৎসা করা যায়। হ্যাঁ, আমরা যে সিম্পল স্প্রে করবো, কয়েক সেকেন্ড, মাল্টিপল লিশন দেখা যাবে 7 দিন পরে এই সব মরে মরে ঝরে পড়ে যাচ্ছে। ইলেকট্রিক কটের কিছু জি স্যার। সুবিধা আছে বা লেজার সুবিধা আছে, করার সাথে সাথে চলে যায়। তবে এখানে একটু মলম ব্যান্ডেজ লাগাতে হয়। আর ক্রায়োড সেলফ যেটা, ওর ব্যান্ডেজও লাগে না, ইঞ্জেকশনও লাগে না। আহ এটা জাস্ট স্প্রে করে দিলে আহ দেখেন 1 থেকে 2 সপ্তাহ আমাদের সেটা পড়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে আমরা 2 সপ্তাহ পরে আবার একটু দিতে হতে পারে, যদি একটু থেকে যায়। তবে ইস কাইন্ড অফ সেফ, ভেরি সেফ ট্রিটমেন্ট। এইসব প্রকার আঁচিল কিন্তু আমরা এই চিকিৎসাগুলো দিয়ে করতে পারি। জি স্যার। স্যার, তার মধ্যে আমার অনেকেরই মনে হয় কিন্তু এক। ক্রায়ো, জি স্যার। করোনার সময় যদি আপনারা কিছু করতে চান, ক্রায়ো বি সেফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে করোনাকালীন সময়ে যদি কেউ কোনো প্রসিজারে যেতে চায় আচিল টাইপের কোনো কিছুর জন্য, তাহলে ক্রায়ো সার্জারিটা তাদের জন্য সেফ ফেস, আপনি যেটা বলছিলেন স্যার। স্যার, যেহেতু হচ্ছে গিয়ে হ্যাঁ। ক্রায়ো করোনার সার্জারি। সময় করোনার সময় একটু বলতে চাই যে, যেটা হচ্ছে যে করোনার সময় আমরা এই স্থেটিক, যেটা দেখতে সুন্দর করবো এরকম, এই পসিবিলিটি আমরা দূরে রাখতে চাই। ক্রায়ো সেফ, ডেফিনেটলি ক্রায়ো করা যাবে। তবে যেটা হচ্ছে তোমার ভাইরাল ওয়ার্ড ছড়িয়ে যাচ্ছে, কথার কথা আমরা করতেই চাই, তখন তো উইথ প্রপার প্রোটেকশন নিয়ে কিন্তু আমরা হচ্ছে ফেস যদি হয়ে, গায়ে অন্যান্য জায়গায় কোনো সমস্যা নাই, যে ফেস যদি হয়ে থাকে তখন কিন্তু আমরা এক্সট্রা প্রোটেকশন আমাদের নিতে হবে। তার মধ্যে আই থিঙ্ক ক্রায়ো ইজ দ্য সেফেস্ট। যদি আমরা বুঝি যে এটাতে ওনার পেশেন্ট লং টার্ম ওয়েট করলে ক্ষতি হয়ে যাবে, দেন উই আর গোইং টু ডু ইট, আমরা সেটা করবো। আদারওয়াইজ কিন্তু আমরা চেষ্টা করবো যে যেগুলো একটু দেরিতে করা যায় ওগুলো দেরিতেই করতে, একটু সময় নিয়ে করতে।
ধন্যবাদ স্যার। স্যার, যেহেতু আপনি ক্রায়ো সার্জারির কথাটা বলছিলেন, তো ক্রায়ো সার্জারি কি একবারেই করা যায় নাকি এটা কয়েকটা সেশন লাগে অন্যান্য প্রসিজার গুলোর মতন? হ্যাঁ, এটা কয়েকটা সেশন লাগে। তবে কোনো কোনো ক্ষেত্রে একবারই করা যেতে পারে। কিছু কিছু জিনিস আছে যেটা একবার করলেই চলে যায়। তবে কোনো কোনো যেমন যেমন ধরেন ভাইরাল ওয়ার্ডে যেমন এটা হচ্ছে কি আমরা যেগুলো দেখছি চোখের মধ্যে সামনে ওগুলো করে ফেললাম। তবে এটা দেখা যাচ্ছে কিছু কিছু আছে দেখা যাচ্ছে না, ওটা ত্বকের ভিতরে আছে, ওটা কিন্তু খাওয়ার ট্যাবলেট না যে খেয়ে আমরা ওকে মেরে ফেলবো। দেখা যাবে 2 সপ্তাহ পর সে নতুন একটা বের হলো, তখন আমার আমার সেকেন্ড সেশন লাগলো। এটা ইলেকট্রোকটরি, লেজার সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, মাল্টিপল সেশন লাগে। কার ক্ষেত্রে তাই। তবে কার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যেমন যদি আমরা মোল রিমুভ করতে চাই, একটা মোল, এটা হচ্ছে ইলেকট্রোকটরি করে আমরা দেখে করলাম। তবে আমরা যেটা বলি মোলকে আহ এক্সিশন করে ফেলতে হবে। ইলেকট্রোকটরি বা লেজার এই ধরনের কোনো মেথড ইউজ না করাই ভালো। হয় ক্রায়ো করা যেতে পারে, সেফ। কারণ একটা তিলকে পোড়াতে গেলে সে কিন্তু একটা ইট ক্যান টার্ন ডেঞ্জারাস। তো এরকম করে না করে আমরা ক্রায়ো থেকে এক্সিশনে যেতে পারি। তবে আই থিঙ্ক ক্রায়ো ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট মডালিটি যেটা আমরা করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আবারও আমাদের ফেসবুকের কিছু প্রশ্ন নিয়ে আবার আমাদের আলোচনায় ফিরে আসব। তো আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ বাদশা খান, উনি বলেছেন যে স্যার, চোখের নিচের কালো দাগ দূর করার উপায় কি? স্যার, আমার মনে হয় যে এই প্রশ্নটা কিন্তু আসলে অনেকেরই। সো আপনি যদি সবার উদ্দেশ্যে এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিতেন। আচ্ছা, চোখের নিচে কালো দাগ আমরা যখন ওয়ার্ল্ড কংগ্রেসে যাই, মানে যেখানে সব বাংলা পৃথিবীর সমস্ত ডার্মাটোলজিস্ট আসে, সেখানে যদি চোখের নিচে কালো দাগের কোনো সেশন থাকে, আমরা সব ওখানে ভিড় করি। মানে ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। এটা যে ম্যাজিকের মতো নাই করে দেবো ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, চোখের নিচে কালো দাগ এটা হচ্ছে অনেক কারণ হতে পারে। যারা বেশি রাত জাগছেন, অনেক ঘুমান, অনেক টেনশন করছেন, তাদেরও কিন্তু চোখের নিচে কালো দাগ হতে পারে। তাছাড়াও আরো অন্যান্য কারণে চোখের নিচে কালো দাগ হয়ে থাকে। তবে যেটা বলতে হবে যে প্রথমত লাইফস্টাইল যে আহ, ঠিক করা, আপনার ঘুমটা ঠিক মতো হতে হবে, পরিমিত এক্সারসাইজ, আপনার ফুড হ্যাবিট ঠিক হতে হবে। এতে কিন্তু অনেক ক্ষেত্রে চলে দাগ, চোখের যে কালো দাগ কমিয়ে ফেলতে পারি। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু কিছু করতেও পারি, কিছু খাওয়ার ওষুধ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস আছে যেগুলো খেলে চোখের যে কালো দাগ ইমপ্রুভ করে। আবার কিছু কিছু প্রসিডিওর আছে, যেমন আমরা কেমিক্যাল পিলস আছে। কেমিক্যাল পিলস একটা ইন্টারেস্টিং জিনিস। এটা দিয়ে আমরা মেস্তা দূর করতে পারি, বা বিভিন্ন গায়ে যে মুখে যেমন কালো দাগ, বিভিন্ন রকম কালো দাগ হয়ে যায়, এগুলো দূর করতে পারি। এবং চোখের নিচে কালো দাগ হচ্ছে লাইট কেমিক্যাল পিলস আছে, এটা দিয়ে কিন্তু করতে পারি। তবে মনে রাখতে হবে যে এই প্রসিডিওর গুলো কিন্তু একেবারে পার্মানেন্ট না। কোনো কোনো ক্ষেত্রে এটা ফিরে ফিরে আসতে চায়, এটা মেনটেনেন্স লাগে। তবে এই দিনতে ম্যাক্সিমাম আমরা যেটা করতে পারি, আলটিমেটলি হচ্ছে পিলস মোর ইম্পর্টেন্ট। পিলস দিয়ে আমরা অনেক ক্ষেত্রে চোখের নিচে কালো দাগ কমিয়ে ফেলতে পারি। তবে মনে রাখতে হবে একদম ফিরে ফিরে আসতে চাইতে পারে, আর ইউল নিড মেনটেন্স। জি স্যার। স্যার, আপনি একটু আগে কেমিক্যাল পিলিং এর ব্যাপারটা বলছিলেন, এবং আপনার কাছ থেকে স্যার এখন একটু শুনবো যে মেস্তার আধুনিক চিকিৎসা কি আছে। সবাই তো আসলে দেখা যায় বাজার থেকে কিনে নিয়ে আসে মেস্তা দূরকারী ক্রিম বা বিভিন্ন রকমের ক্রিম যেটাতে মেস্তার দাগ দূর হয়। তো স্যার, এটা সম্পর্কে একটু যদি বলতেন যে আধুনিক চিকিৎসা কি কি আছে। আচ্ছা, প্রথমে একটু মেস্তার কারণগুলো বলে নেই। মেস্তার কারণ জি একটা বলছিলাম যে টু মাচ অফ কসমেটিক্স, মেলাজমা কসমেটিকা বলি। তারপর হচ্ছে জি স্যার। পিলস, পিলস থেকে হতে পারে। তারপরে প্রেগনেন্সি থেকে ন্যাচারালি হতে পারে, আবার অনেক সময় চলেও যায়। জি এগুলো হচ্ছে কমন কারণ। টু মাচ অফ সানলাইট, যারা রোদে বেশি ঘুরেন উইদাউট সানস্ক্রিন, সানস্ক্রিন ছাড়া ঘুরেন, সানলাইট আল্ট্রাভায়োলেট রে রে ইন্ডিউস পিগমেন্টেশন হতে পারে, সেখান থেকে মেস্তা হয়। তাহলে আপনি, আমি এই জি কথাগুলো উদ্দেশ্য বলার উদ্দেশ্য হচ্ছে আপনি দূরে থাকবেন কিভাবে। এখন আপনি আহ, জি বাচ্চা কাচ্চা আপনার নিতেই হবে। প্রেগনেন্সির পরে গিয়ে আপনাকে কি কি করবেন? প্রথম কথা হচ্ছে ইউ নিড সানস্ক্রিন, একটা সানস্ক্রিন জি স্যার। যার হতে হবে অ্যাটলিস্ট SPF 30, মানে সান প্রোটেকশন ফ্যাক্টর 30 হতে হবে। আপনি রোদে যখন বেরোবেন, রোদে গেলে এমনি এমনিতেই কালো হয়, ওখানে জায়গাগুলো আরো বেশি কালো হয়। তাহলে আপনি যখন বেরোবেন তখন আপনাকে সান প্রোটেকশন, সকালে বেরোচ্ছেন সানস্ক্রিন, দুপুর বেরোচ্ছেন সানস্ক্রিন, বের হওয়ার আধা ঘন্টা সানস্ক্রিন লাগিয়ে নিলেন। তাহলে একটা এগ্রাভেশনটা আপনার বন্ধ হয়ে গেল। আচ্ছা। তারপর দেখা যায় লট অফ ওয়েরমেন্টস, এবং খুব কমন ওয়েরমেন্টস এর মধ্যে কিছু কিছু ওয়েরমেন্টস স্টেরয়েড আছে, যেটা দিলে খুব তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু স্টেরয়েড আমরা বলছি, স্টেরয়েড কিন্তু সাইড এফেক্ট আছে। সেগুলো জি থেকে স্যার। ইনিশিয়ালি ইউজ করা যায়, পরে কিন্তু আরো আরো নতুন নতুন অনেক ধরনের ওষুধ আছে যেগুলো আমরা করতে পারি, যেগুলো মেস্তাদেরকে কমে কমে ফেলতে পারি। কিছু খাওয়ার ওষুধ এসছে মেস্তার জন্য, খেতে পারি আমরা ভিতরে, যে খেলে পরে কিন্তু আমরা মেস্তাকে কমে ফেলতে পারি। তারপরে যেটা সবচেয়ে যেটা আমি লেজার বলতে চাই, লেজারের অনেকে বলেন লেজারের কথা, লেজারের জন্য মেস্তার খুব ভালো লেজার নাই। পিলস আই থিঙ্ক দিস দ্য বেস্ট, কেমিক্যাল পিলস। ডিফারেন্ট টাইপস অফ আচ্ছা। পিলস। আমরা যখন প্রথমে শুরু করেছিলাম 97, তখন আমরা ট্রাইক্লোরোসিস কিছু পাওয়া যেত না। এটা স্টিল গুড, বাট আরো সেফার পিলস আসছে এখন না। পিল দিয়ে আমরা কিন্তু মেসটাকে অনেক ক্ষেত্রে দূর করে ফেলতে পারি। কারো কোনো ক্ষেত্রে দেখা যায় পুরোটাই চলে যায়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা রয়ে গেল। সহ্য করতে হবে, বেশি করতে গিয়ে খারাপ করা যাবে না। অনেকেই দেখি এই ব্যাপারে খুব বেশি কষাস যে আমাকে একদম নাই করে দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বিকামস এ বিট ডিফিকাল্ট, তবে এটাকে আমরা ভালোই কমাতে পারি। এবং যে প্রসিডিউর গুলো আছে সবই আমাদের আছে বাংলাদেশে।
জি স্যার। স্যার, যেটা কেমিক্যাল পিলিং সম্পর্কে বলছিলেন যে এটার কি কোনো বয়স লিমিটেশন আছে, যে স্পেসিফিক এই বয়সের পরে করতে হবে, নাকি যে কেউ করতে পারবে স্যার? না, নট নেসেসারি, এটা আমরা যে কোনো বয়সে করতে পারি। পিলস বুঝে আমরা বলছিলাম, পিলস কিন্তু শুধু মেসা জোরে না, এখন পিলস কিন্তু আমার জি। রিজুভিনেশন, আমাদের স্কিনে ভাঁজ পড়ে গেছে, ভাঁজকে দূর করার জন্য এরকম ডিফারেন্ট টাইপস অফ পিলস। আপনার একটি ব্রণ আছে, অনেক ব্রণ কমানোর জন্য পিলস আছে, ডিফারেন্ট পিলস আছে যেগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। জি স্যার। স্যার, আমরা আপনার কাছে এই সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে স্কিন রেজুভিনেশন এই ব্যাপারটা সম্পর্কে জানবো, একটু প্রশ্নগুলো নিয়ে আসে, আমাদের সাথে অনেক দর্শকরা আছেন আমাদেরকে প্রশ্ন করছে। স্যার, অবশ্যই। আমাদেরকে প্রশ্ন করেছে খুশবুন জুবাইরা জিমি। উনি বলেছে যে ওনার মুখে অনেক অ্যালার্জি আছে, অনেক রোদ আর গরম পড়লে খুব ইচিং হয় তার ওই স্পট গুলোতে, এবং ছোট ছোট দানার মতো হয়, পরে আবার খসখসে হয়ে যায় তার স্কিনটা। এখন তিনি কি করবে? আচ্ছা, অ্যালার্জি একটা বিগ বিগ টার্ম। একদম মুখে যে আপনি জি। কথাগুলো বললেন, এর অনেকগুলো জি। কারণ হতে পারে, তবে কমনেস্ট যেটা আমরা মনে করি, আপনার মাথায় খুশকি আছে কিনা। খুশকি থেকে আমরা বলছি সেবোরিক ডার্মাটাইটিস বলি, সেবোরিক ডার্মাটাইটিস খুশকি থেকে এটা খুব কমনলি হয়ে থাকে। আপনার মুখে মাথায় যদি খুশকি থেকে থাকে, তাহলে আমরা একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আপনাকে দিব। আমরা ওইখানে একটা ফাঙ্গাস থেকে, পিজিস্পোরাম ওভাল নামে একটা ফাঙ্গাস থাকে, ফাঙ্গাসটাকে মারার জন্য একটা অ্যান্টি ফাঙ্গাল দিব, আর কিছু মলম আপনাকে লাগাতে দিব। আমার মনে হয় এই ক্ষেত্রে আপনি যেমন যদি ফেস ওয়াশ খুব বেশি ব্যবহার করেন, ফেস ওয়াশ কমাতে বলবো। জি। আপনার স্কিন বেশি ড্রাই থাকলে আপনার একটা ময়শ্চারাইজার লাগাতে বলবো। তারপর যদি কন্ট্রোল না হয়, তাহলে আপনি অবশ্যই একজন বিশেষ চিকিৎসক দেখিয়ে আমার মনে হয় চিকিৎসা নেওয়াটাই বেটার হবে। ধন্যবাদ স্যার। স্যার, এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন সঞ্জন। উনি বলেছে যে ওনার মুখ ও দাড়িতে বিভিন্ন জায়গায় ছোপ ছোপ করে কেমন যেন চুল পড়ে যাচ্ছে। উনি আসলে বুঝতে পারছে না যে এটা কেন হচ্ছে, এবং তিনি আসলে এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারে সেটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু উপদেশ চাচ্ছেন। আচ্ছা, চুল পড়ার অনেক কারণের মধ্যে এটা একটা। সবাই এসে আমাদেরকে বলে, স্যার আমার তো টাক পোকা খেয়ে গেল তা আমার চুলগুলা। জি আমরা স্যার। তো খুলে টাকা পোকা খুঁজে পেয়েছেন, আমরা খুঁজে পাইনি, আসলে কেউ খুঁজে পায় না, আর খুঁজে পাওয়া সম্ভব না। আসলে ভিতর থেকে কি হয়, শরীরের ভিতর থেকে হয়, আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বলি ইমিউন সিস্টেম, ও মনে করছে এই চুলগুলোতে বাইরের কেউ, ওর শরীরের ভিতর থেকেই সে ধ্বংস করে দিচ্ছে, ওই চুলগুলাকে থাকতে দিচ্ছে না। জি এটাকে স্যার। বলি আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা। তো এটাকে বাইরে থেকে কোনো চিন্তা করে লাভ নাই, তবে এটা চিকিৎসা আছে। এটার জন্য আমরা যেটা করি, ওই ইমিউন সিস্টেমটাকে, হাইপার অ্যাক্টিভ ইমিউন সিস্টেমটাকে আমরা ঠান্ডা করে দিই। ঠান্ডা করার জন্য আমাদের কিছু ওষুধ আছে, ইভেন কিছু ইনজেকশন আছে, এবং লেটেস্ট যে ওষুধগুলো আছে, আহ অনেক ক্ষেত্রে হয় যে এটা খুব বেশি বেড়ে যায়, এমন হয় যে শরীরের সমস্ত গায়ের লোম পড়ে গেল, চুল টুল পড়ে গেল, দাড়ি পড়ে গেল, গায়ের যে লোম আছে সেটাও পড়ে গেল, এটাকে বলে অ্যালোপেশিয়া ইউনিভার্সালি। এটা অ্যালোপেশিয়ার এরিয়াটার একটা এক্সট্রিম ফর্ম। এটা হতে পারে কিন্তু, তবে এখন মনে হচ্ছে ওইটাকে আমরা কোনো ক্ষেত্রে চিকিৎসা করতে পারি। অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস্টকেও কিছু রিভার্স করার জন্য কিছু ওষুধ আছে। তা আমার মনে হয় আপনি এটার ব্যাপারে নিজে কিছু না করে একজন বিশেষ চিকিৎসক দেখা করে আপনার চিকিৎসা নেন, আমার মনে হয় সেটাই আপনার জন্য ভালো হবে। ভালো হবে। স্যার, এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন হুমায়ুন কবির মিলন। উনি বলেছেন যে তার বয়স 35 বছর, চুল এবং দাড়ি 80%ই পেকে গিয়েছে, এবং উনি দেখতে পাচ্ছে যে শরীরের যে লোমগুলো আছে, তারপর ওনার যে আইব্রোজ আছে সেটাও সাদা হয়ে যাচ্ছে। তো উনি ওনার থাইরয়েড ফাংশন টেস্টটা করিয়েছিলেন, TSH FT4 সবই নর্মাল এসেছে। এখন তিনি কি করতে পারবেন? কোনো কোনো ক্ষেত্রে বংশগতভাবে এটা থাকে, তাদের আর্লি চুল পেকে যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছু ডেফিসিয়েন্সি থেকেও হয়। তবে এটার জন্য খুব বেশি ভালো ওষুধ কিন্তু নাই আমাদের কাছে। কিছু কিছু আসে, জি আমরা স্যার। কিছু অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিনস আছে, যেগুলো খেলে কোনো কোনো ক্ষেত্রে রিভার্স করে। আমার মনে হয় এগেইন আপনার আহ কারণ, যে ফ্যামিলিয়াল কারণ আছে কিনা বা অন্য কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, সে ব্যাপারে আমরা আরো কিছু টেস্ট করে দেখতে পারি আপনাকে। সেটা দেখে আপনাকে একটা অ্যাডভান্স নেওয়াটা বেটার হবে, যেন আপনার মনে হয় আপনি একজন বিশেষ চিকিৎসক দেখা করে এবার অ্যাডভান্স নেওয়াটাই বেটার হবে। জি দর্শক, আপনি যদি একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের সাথে দেখা করে তারপরে আপনি আপনার এই সমস্যাটা সমাধান চান এবং সমাধানটা নেন, সেই ক্ষেত্রেই মনে হয় আপনার জন্য ভালো হবে। স্যার, আমরা যেটা বলছিলাম এই প্রশ্নগুলো নেওয়ার আগে, যে আমরা শুনবো আপনার কাছে যে এখন তো স্যার সবাই সৌন্দর্য বর্ধন করতে চায়, নিজে সুন্দর হতে চায়, আসলে ছেলে মেয়ে দুজনেই সুন্দর হতে চায়। তো সৌন্দর্য বর্ধনে, তারপরে স্যার এইজিং প্রসেসটাকে স্লো করার জন্য অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে কি কি প্রসিজার করা যেতে পারে? আমরা এখন এটা বলছি আসলে ফাউন্টেন অফ ইউথ, সবাই বলে না ফাউন্টেন অফ ইউথ খোঁজে সবাই, কোথায় কিভাবে ইয়াং থাকা যাবে। এটা হচ্ছে ইন দ্য হ্যান্ড অফ ডার্মাটোলজিস্ট, কিভাবে সুন্দর থাকা যাবে। আমাদের আসলে এই এস্থেটিক ডার্মাটোলজিটা খুব প্রসার ঘটেছে। হুম। আমি মানে আমার মনে হয় জি যখন স্যার। আমি প্রথমে 97 আই ওয়েন্ট টু হার্ভার্ড ফর এ ট্রেনিং, তখন প্রথম ওই যে বটক্স জি। এগুলো বেরোলো, ফিলার্স এগুলো বেরোলো। আপনার যে আমরা ভাঁজ পড়ে যাচ্ছে, আমরা ভাঁজ কিভাবে দূর করবো। এখন এখন কিন্তু আরো অনেক কিছু হচ্ছে, দের আর লট অফ লেজার্স আসছে, কেমিক্যাল পিলস আসছে, পিআরপি আসছে, থ্রেড লিফট আসছে।
ইভেন দ্যার আর লট অফ মেডিসিনস, অনেক ধরনের ওষুধ আছে যেগুলি খেয়ে আমরা যে এইজিং প্রসেসটাকে আমরা কিন্তু রিভার্স করতে পারি, থামাতে পারি, অনেক ক্ষেত্রে সেটাকে আমরা রিভার্স করে ফেলতে পারি, ধরে রাখতে পারি। ইউ ক্যান ডু দ্যাট। এই জন্য আপনার মনে হয় আহ আপনার কি সমস্যা যেটা, এটা অ্যাকর্ডিংলি। এবং আমরা বলছি কম্বিনেশন অফ প্রসিডিওর, যেমন ধরেন আমরা বলছি বোটক্স, ফিলার, থ্রেড লিফট। একটা মেয়ের কেমন অনেক ভাঁজ পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় আপনার কোনটা লাগবে, সে কোথায় কি লাগবে, সেভাবে কম্বিনেশন প্রসিডিউর ইউজ করতে পারি। এর সাথে আমরা অ্যাড করতে পারি লেজার, রিজুভিনেশন লেজার আছে, ফ্র্যাকশনাল CO2 লেজার, আমরা সেটা অ্যাড করতে পারি। এরকম আপনার জন্য কি দরকার হবে, আপনাকে ভালো দেখাতে, আপনি কোথায় ইমপ্রুভমেন্ট চান, কোন জায়গাটা আপনার ভালো লাগছে না, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ করতে পারি আমরা। উই ক্যান ডু দ্যাট। আপনি কিভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু আমরা আপনাকে স্কিনকে ত্বক রাখতে হবে। তবে মনে রাখতে হবে এগেইন, আমাদের ত্বক বুড়িয়ে যাওয়ার কারণের মধ্যে আমরা বলছেন যে অক্সিডেটিভ স্ট্রেস, আলট্রাভায়োলেট রেজ অফ দ্য সান, আপনার ফুড হ্যাবিট, আপনি কি ভাজা পোড়া খাচ্ছেন, বা ভাজা পোড়া শরীরের ভিতরে গিয়ে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করছে, ফ্রি রেডিক্যাল, যেটা আপনার কোলাজেন, ইলাস্টিন ফাইবার ত্বকের মধ্যে ধ্বংস করে দিচ্ছে, আপনার ত্বক ঘুরে যাচ্ছে। সো একটা গুড ফুড হ্যাবিট, প্রচুর সবজি খান, নিয়মিত এক্সারসাইজ করেন, আপনি সান প্রোটেকশন নেন, আপনার ত্বক কিন্তু এমনিতে অনেক ভালো থাকবে। আপনি যদি স্মোকার, যারা স্মোকার, স্মোকিং ইজ এ বিগ কারণ এই ত্বক বুড়ি হয়ে যাবে, এটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে শরীরের মধ্যে। স্মোকিং যদি অ্যাভয়েড করেন, আমরা দেখেছি টুইন টুইন সিস্টার্স, টুইন ব্রাদার্স, একজন স্মোক করে একজন করে না, ইউ জাস্ট সি দ্য ডিফারেন্স, আপনি অবাক হয়ে যাবেন যে ত্বকের বুড়িয়ে যাওয়ার কত বড় কারণ হচ্ছে স্মোকিং। তো এই জিনিসগুলো জি যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে ত্বক কিন্তু এমনিতেই ভালো থাকবে। প্লাস যদি তারপরে যদি আপনি চান, তাহলে দেয়ার আর লট অফ প্রসিডিওরস উই হ্যাভ, যেটা আমরা করতে পারবো। আসলে স্যার এখন যেটা বলছিলাম যে সবাই সবার বয়সটাকে ধরে রাখতে চায়, এবং কি বলবো যে এইজিং প্রসেসটাকে কিভাবে থামানো যায় এই বিষয়টা নিয়ে কিন্তু স্যার সবার মধ্যে খুব একটা আকর্ষণ কাজ করে ইদানিং আমি দেখতে পাচ্ছি। আপনি তো খুব ভালো করে এবং সুন্দর করে বললেন স্যার যে কিভাবে আমরা এইজিং প্রসেসটাকে স্লো করতে পারি। স্যার আমাদের আজকের এই অনুষ্ঠানটাতে আসলে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তো স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে আমি মিস্টার আহমেদ কামরুল আলম ভাইকে ডেকে নিচ্ছি, তিনি ডিরেক্টর মার্কেটিং। তিনি একটু আমাদের এই অনুষ্ঠানে এসে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে কিছু বলবেন। ভাই আপনাকে স্বাগত। ধন্যবাদ ডক্টর নাইমা। আমি আসলে প্রথমেই আমরা যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা একটা করোনা কাল, একটা দুঃসময় পার করছি। তো এই করোনা যুদ্ধে ডাক্তার সহ অনেক স্বাস্থ্যকর্মী প্রাণ দিয়েছে, আমি তাদের কথা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। দ্বিতীয়ত, আজকের প্রোগ্রাম নিয়ে আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় ত্বকের বিভিন্ন সমস্যা ও তার আধুনিক চিকিৎসা, এই অনুষ্ঠানের সাথে স্কয়ার যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমাদের একই সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি আমাদের প্রফেসর, আজকের সম্মানিত অতিথি যিনি আছেন প্রফেসর ডক্টর রাশেদ স্যার। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় স্যার যেভাবে একদম কমন পিপল যেভাবে বুঝতে পারে সেভাবে ওনার বক্তব্য যেভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমি মনে করি দর্শক শ্রোতা যারাই আমরা আজকে কানেক্টেড ছিলাম আমরা অনেকভাবে উপকৃত হয়েছি। আর স্কয়ারের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে আমরা যেটা একটু শেয়ার করতে চাই যে আমরা সামনে আরো ডার্মাটোলজিক্যাল বেসড কিছু প্রোগ্রাম করার কথা আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা এই টিউবে, এই হেলথ টিউবের মাধ্যমে আমাদের আরো বিভিন্ন প্রসঙ্গে আমরা হয়তো বা আরো কিছু অতিথিকে নিয়ে এসে যাতে আমাদের পেশেন্টরা উপকৃত হয় সেই বিষয়ে কিছুটা আলোচনা হবে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস আপনারা জানেন যে 1985 সাল থেকে দেশের ওষুধ শিল্পে শীর্ষস্থান দখল করেছে মার্কেট শেয়ার পয়েন্ট অফ ভিউ থেকে। এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর একটা বিশেষ ফোকাস আছে ডার্মাটোলজিক্যাল সেক্টরে, তারা যাতে আরো অনেক পরিমাণে আরো বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনতে পারে। এই মুহূর্তে আমাদের প্রায় 55টা বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, 34টা বিভিন্ন ব্র্যান্ডের এগেনস্টে। সো উই হ্যাভ এ ভেরি ওয়াইড রেঞ্জ অফ ডোসেস ফর্মস এন্ড প্রোডাক্ট রেঞ্জেস। সো আশা করছি এগুলো থেকে আমাদের পেশেন্টরা উপকৃত হবে, ডক্টররাও সেভাবে প্রেসক্রাইব করে আলটিমেটলি আমাদের কমন পিপলের জন্য অনেক বেশি উপকার করে নিয়ে আসতে পারবে। তো ধন্যবাদ, আজকের প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। আমি আবারও আমার উপস্থাপিকা ডক্টর নাইমা এবং প্রফেসর রাশেদ মোহাম্মদ খান স্যার, ডাক্তার, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ কামরুল ভাই আপনাকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। স্যার আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছ থেকে এখন একটু জানবো যে স্কিনকে ভালো রাখার জন্য এবং স্কিনে ভালো প্রোডাক্ট ব্যবহার করার জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা। আমি এতক্ষণ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এটাই বলার চেষ্টা করেছি।
আমাদের ত্বক, সারা শরীরটা যেভাবে ভালো থাকবে, আমাদের আমাদের ত্বকটা ভালো রাখার উপায় কিন্তু একইভাবে। আমাদের হার্টটা যেভাবে ভালো জি থাকবে, আমার লিভারটা যেভাবে ভালো থাকবে, আমার সমস্ত শরীরটা যেভাবে ভালো থাকবে, ত্বকটা কিন্তু একইভাবে ভালো থাকে। তার মধ্যে এই গুড ফুড হ্যাবিট, গুড লাইফস্টাইলের কোনো বিকল্প নাই। তবে ত্বকের জন্য জি এক্সট্রা যেটা হচ্ছে, আমার যেটা সান প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার যেটা বলছি, আবার ভিটামিন ডিও আমাদের নিতে হবে। যেটা আমাদের আজকাল আমরা সুটেড বুটেড, আমরা কেউই আগের মতো গায়ে রোদ লাগাই না। সেরকম ক্ষেত্রে যদি আমরা সেটা নাই পারি, তাহলে ভিটামিন ডি খেতে হবে আমাদেরকে। খেয়ে আমাদের ভিটামিন জি ডি স্যার। ডেফিসিয়েন্সি রাখতে হবে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এটার জন্য আহ এই ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুধু মনে করি হার্টটি শক্ত রাখার জন্য মধ্যে ভিটামিন ডি জরুরি, আসলে তা না কিন্তু। এটা শরীরে বিভিন্ন জি জায়গায় জি কাজ করে, ইভেন রিজুভিনেশনের জন্য ত্বককে সুন্দর রাখার জন্য ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট। আর ভিটামিন এ, জি সি, স্যার। ই, দিস আর অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন, জি এগুলো ত্বককে স্যার। ভালো রাখে। এর সাথে সান প্রোটেকশন যদি নেই, ভালো করে সবজিকে গুড লাইফস্টাইল আমার ত্বককে ভালো রাখবে, এটাই বলতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। স্যার, অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে এসে যদি বলতেন যে এই ডার্মা কেয়ারের সিরিজ অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগলো। আমার মনে হয় একটা ইনফরমেটিভ আলাপ হচ্ছে, দর্শকদের অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কোয়েশ্চেন ছিল, যেটা আমার মনে হয় সেটা থেকে অনেকেই উপকৃত হবেন। কিছু কমন কোয়েশ্চেন ছিল যেগুলো অনেকেই ভুলগুলো করে থাকেন, এই জিনিসগুলো আমরা বিরত থাকতে পারি, তাহলে আমার মনে হয় এই প্রোগ্রামটা মোর সাকসেসফুল হবে। যেমন ফাঙ্গাল ইনফেকশন আমি কিছু নিয়ম বলেছি, কখন নিজে থেকে কোনো মলম লাগাবেন না, ফার্মেসি থেকে নিজে কিনে এসে লাগাবেন জি না, এটা যদি শুনেন তাহলে আমরা এই দিস প্রোগ্রাম সাকসেসফুল আমাকে মনে করি। আর একটা সানস্ক্রিন, ফুড হ্যাবিট যদি ভালো করেন, একটু সবজি বেশি খান, তাহলে কিন্তু আপনার ত্বক ভালো থাকবে। এটাও যদি শোনেন, আমার মনে হয় ওই আপনি যদি আপনার ডার্কার স্কিনটাকে একসেপ্ট করতে পারেন, সারাক্ষণ ফর্সা হওয়ার চিন্তা না করেন, স্কিনটা ব্রাইট হওয়ার জন্য যদি চিন্তা করেন, তাহলে আমার মনে হয় আমাদের এই প্রোগ্রাম সাকসেসফুল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ, সব দর্শককে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন আমাদের ডার্মাটোলজি সিরিজ প্রোগ্রাম ডার্মা কেয়ার, স্পন্সর্ড বাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস এন্ড পাওয়ার্ড বাই ভরি, দ্য ভিক্টরি এগেইনস্ট দি ফাঙ্গাস। দর্শক, আপনারা কিন্তু জানেন, আমি কিন্তু শুরুতেই বলেছি যে প্রতি রবিবার এবং মঙ্গলবার আমরা বাংলাদেশের স্বনামধন্য ডার্মাটোলজিস্টদেরকে নিয়ে আসব এবং তারা আপনাদেরকে উপদেশ দিবেন যে ভালো ত্বক ও চুলের জন্য আপনারা কি কি নিয়ম মেনে চলবেন এবং কি করবেন। তো আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী মঙ্গলবার দিন, কথা হবে কোনো নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন এবং আপনারা নিরাপদে থাকুন, ভালো থাকুন। এবং আমি আবারও স্কয়ার ফার্মাসিউটিক্যালস কে ধন্যবাদ জানাচ্ছি। সেই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।